আমরা লাস্ট দিন একটা মানুষের ছবি এঁকেছিলাম, যে একটা মানুষের ছবি এঁকেছিলাম যে এরকম একটা মানুষ ছিল, সেই মানুষটার একটা নাক ছিল, সেই নাকের এখান থেকে এতটুকু আমরা হচ্ছে সেই নাক, তারপর হচ্ছে এখানে একটু ঠোঁট আঁকার চেষ্টা করছিলাম, ঠোঁট আঁকার পর হচ্ছে যে এই থুতনি আঁকার চেষ্টা করছিলাম একটু। তো এরকম একটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছিল আমার পক্ষ থেকে, যদিও আমি ছবি আঁকায় খুবই পটু না, তাও হচ্ছে যে একটু চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো এইখানে হচ্ছে যে জিহ্বা ছিল, এখানে এখানে দাঁত ছিল। এখন অনেকে বলতেছে যে আমি দুইটা দাঁত কেন আঁকছি। দাঁত তো এখন যত ইচ্ছা তুমি চাইলে দিতে পারো, কোনো সমস্যা তো নেই দাঁতের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে দাঁত দিতে গেলে একটা ঝামেলা হচ্ছে কি, যে দাঁতের নিয়ে আসলে অনেক কথা চলে আসে। তো এখানে আমাদের আলজিব্বা ছিল, যেটা আমাদের খাবারটাকে হচ্ছে কি করে, যে খাবারটা যেন আমাদের খাদ্যনালীতে যেতে পারে, আমাদের এই শ্বাসনালীতে যেন না যেতে পারে, সেই ব্যবস্থা করে। ওকে, তো এইটা ছিল আমাদের ছবিটা, ছিল আমাদের মোরলেস ছবিটা এরকম ছিল। এখন তোমরা আমাকে বলো তো, আজকে আমি এখানে নতুন একটা জিনিস অ্যাড করছি। এখানে আমি তোমাদের এরকম কিছু ব্লক জিনিস দেখাচ্ছি, এরকম এই যে দেখো, এই যে ব্লক জিনিস দেখাচ্ছি, এই যে ব্লক কিছু জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা আসলে কি, তোমার কি মনে হয় এই জিনিসটা কি? এই যে জিনিসটা হচ্ছে, এগুলা কিন্তু আমাদের কশেরুকা, এই জিনিসগুলো কিন্তু কি আমাদের কশেরুকা। এবং তোমরা যারা আমার বোনসের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমাদের কশেরুকা এই ঘাড়ের রিজিয়নে, আমাদের নেকের রিজিয়নে যে কশেরুকাগুলো থাকে, এই নেক রিজিয়নে যে কশেরুকাগুলো থাকে তাদেরকে আমরা কিন্তু কি বলি, নেক রিজিয়নে যে কশেরুকাগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা সার্ভাইকাল কশেরুকা বলি। কি কশেরুকা বলি? তাদেরকে কিন্তু আমরা সার্ভাইকাল কশেরুকা বলি। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়, সার্ভাইকালের বাংলা হচ্ছে যে গ্রীবাদেশীয়। সার্ভিক্স মানে আসলে মেন ভাষায় সার্ভিক্স বা সার্ভাইকাল কথাটা আসছে আসলে সার্ভিক্স থেকে। তো নর্মালি সার্ভি বলতে আসলে বোঝায় ঘাড় বোঝায়। সো এইটা হচ্ছে ঘাড় বা গ্রীবাদেশীয় বা নেক রিজিয়নে আমাদের যে কশেরুকাগুলো, তাদেরকে আমরা বলি সার্ভাইকাল কশেরুকা। তো এই সার্ভাইকাল কশেরুকাটা কেন তোমাকে বললাম যে সার্ভাইকাল কশেরুকার ল্যান্ডমার্কটা খুব ইম্পর্টেন্ট। ধরো সার্ভাইকাল কশেরুকা এখান থেকে শুরু হইলো, তোমরা যারা আমার কশেরুকার ভিডিও দেখো না অবশ্যই দেখে নিবা। ধরো কশেরুকা হইলে তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, যে আমাদের 7টা কশেরুকা জায়গা আমি দেখতে পেলাম। এখন এই কশেরুকাটা খুবই গুরুত্বপূর্ণ কেন? কশেরুকাটা একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, কারণ এই যে 6 নাম্বার যে কশেরুকা আছে না, 6th সার্ভাইকাল ভার্টিভা, এই যে আমাদের 6 নাম্বার কশেরুকা, এই 6 নাম্বার কশেরুকা দিয়ে না একটা ডিমার্কেশন হয়, যে জায়গাটায় আমাদের এই 6 সার্ভাইকাল ভার্টিভা থাকে তার নিচে জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এই পর্যন্ত জায়গা যেটা ছিল এই 6 নাম্বারের উপরে, এই জায়গাটাকে আমরা বলছিলাম ল্যারিংস বা ষড়যন্ত্র বলছিলাম আমরা। তো এই ল্যারিংসের পর নিচে যখন 6-এর পর যখন নিচে নেমে যায়, তখন সেই অংশটার নাম হয়ে যায় ট্রাকিয়া। তোমাদের সেদিন আমি একটু ভুল বলছিলাম, আমি ল্যারিংস মানে শ্বাসনালী বলছিলাম। ল্যারিংস মানে আসলে আমাদের বইয়ের ভাষায় একে বলা হয় ষড়যন্ত্র বলা হয়, এবং ট্রাকিয়া মানে হচ্ছে আমাদের বইয়ের ভাষায় একে বলা হয় শ্বাসনালী। তার মানে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ল্যারিংস এবং শ্বাসনালী এদের যে রূপান্তর হয়, ল্যারিংস টু শ্বাসনালী, এটা কোন জায়গাটায়, এই 6th সার্ভাইকাল ভার্টিভা রিজিয়নটায়। সো দ্যাটস ওয়াই আমাদের এই 6th সার্ভাইকাল ভার্টিভা পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 6th সার্ভাইকাল ভার্টিভার পয়েন্টে এই ল্যারিংসটা, উপরে ল্যারিংস, এরপর নিচের অংশটাকে আমরা কি বলি, ট্রাকিয়া বলি। ঠিক তেমনি এই যে আমাদের 6th সার্ভাইকাল ভার্টিভার উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি ফ্যারিংস বলি। এই অংশটাকে আমরা কি বলি, ফ্যারিংস। এই অংশটাকে বলি আমরা ফ্যারিংস। এবং এই যে যখনই এটা নিচে নেমে যাবে, 6-এর নিচে নেমে যাবে, তখন এর নাম হয়ে যায় ইসোফেগাস। তখন এর নাম কি হয়ে যায়, ইসোফেগাস। সো এই দেখো আমাদের নামের যে পার্থক্যটা, বা এই যে একটা থেকে আরেকটা অংশের রূপান্তর বা পরিবর্তন, সেটা কোন ভার্টিভার আন্ডারে হচ্ছে, এই 6th সার্ভাইকাল ভার্টিভা। 6th সার্ভাইকাল ভার্টিভার উপরের যে জায়গাটা তার নাম ফ্যারিংস,
সিক্স সার্ভাইকাল ভার্টিব্রার নিচে যে জায়গাটা তার নাম ইসোফেগাস, সিক্স সার্ভাইকাল ভার্টিব্রার উপরে এই অংশটার নাম ল্যারিংস বা ষড়যন্ত্র, এবং নিচের এই অংশটার নাম কি ট্রাকিয়া বা শ্বাসনালী। সো দ্যাটস ওয়াই এই ডিমার্কেশনটা বা এই পয়েন্টটা সিক্স সার্ভাইকাল ভার্টিব্রাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমার ভিডিও যারা দেখছো বা নর্মাল নলেজ থেকে একটা প্রশ্ন তোমাদের আমি করি, সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা বোঝার উপায় কি? যে তোমাকে যদি আমি বলি যে তোমার পিঠে তুমি তোমার সেভেন সার্ভাইকাল ভার্টিব্রাটা খুঁজে বের করো, তখন তুমি কিভাবে তোমার সেভেন সার্ভাইকাল ভার্টিব্রাটা খুঁজে বের করবা বলো? সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা তুমি কিভাবে খুঁজে বের করতে পারো তোমার দেহে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক আমাদের বডি, সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা খুঁজে বের করা। সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা খুঁজে বের করতে পারো জাস্ট এই যে দেখো আমার এখানে দেখো ঘাটটা জাস্ট একটু নিচু করলে এই জায়গায় একটা জায়গা উঁচু হয়ে যায় না? ঘাটটা নিচু করলে দেখবি এই একটা জায়গা খুব উঁচু হয়ে যায়, এই যে একটা জায়গা উঁচু হয়ে যায় না, এই উঁচু জায়গাটা হচ্ছে আমাদের সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার যে স্পাইন। তোমরা অবশ্যই আমার যে সপ্তম অধ্যায়ের উপর যে প্লে লিস্টটা আছে একটু দেখা ফেলো, সেখানে আমি সব ভালো মতো ডিসক্রাইব করছি। জাস্ট ঘাটটা নিচু করলে এই সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনটা বোঝা যায় এই জায়গায় উঁচু। কারণ কি সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে ওদের যে স্পাইনটা এরকম সোজা থাকে, আমি তোমাদের এখন বুঝাবো না, তোমরা ভিডিওটা দেখো, একদম বিস্তারিত বোনস দেখায় বুঝানো হয়েছে সব কিছু। ওকে, এবার তাহলে আমাদের এই পয়েন্টগুলো গেল। এখন তোমাদের এই ফ্যারিংস বা গলবিল যেটা সেটা নিয়ে বিস্তারিত পড়ানো হয় নাই। ফ্যারিংস বা গলবিল নিয়ে আমরা জাস্ট তোমাদের অল্প কিছু কথা বলছি। তোমাকে যদি বলি যে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ, এই উপরের অংশ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে আমাদের ফ্যারিংস বা গলবিল। এখান থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু অংশ আছে পুরাটাই আমাদের ফ্যারিংস বা গলবিল। এর মধ্যে খেয়াল করো মুখ বরাবর, এই মুখ বরাবর এখান থেকে শুরু করে এ পর্যন্ত, মানে এই উভুলা থেকে শুরু করে এই শ্বাসনালী পর্যন্ত একটা অংশ, এর উপরে একটা অংশ, নিচে একটা অংশ, তিনটা অংশে ভাগ করা যায়। এই যে ফ্যারিংস রয়েছে, ফ্যারিংসের এই উভুলার উপরে মানে এই নাসা গহ্বরের চারপাশে যে অংশটা থাকে তাকে আমরা বলি ন্যাজোফ্যারিংস। তাকে আমরা কি বলি? ন্যাজোফ্যারিংস, বা বাংলায় বলা হয় নাসা গলবিল। আমরা তাকে কি বলি? ন্যাজোফ্যারিংস বা নাসা গলবিল। এই যে অংশটা মুখ হা করলে, তুমি যদি হা করো বড় করে, বাচ্চারা ছোটোবেলায় করে না হা করে বড় করে, বা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে বড় করে হা করে, হা করলে তুমি যে অংশটা দেখতে পাও মানে ঠিক এই বরাবর যে অংশটা থাকে সেই অংশটাকে বলি আমরা ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস বা মুখগলবিল। এবং এই নিচে শ্বাসনালীর পেছনে বা ষড়যন্ত্রের পেছনে ল্যারিংসের পেছনে যে অংশ থাকে তাকে আমরা বলি ল্যারিঙ্গো, ল্যারিঙ্গোফ্যারিংস। তার মানে আমাদের ফ্যারিংসটার তিনটা অংশ আছে। ফ্যারিংসের অংশ কয়টা? তিনটা। একটা হচ্ছে কি ন্যাজোফ্যারিংস, একটা ওরোফ্যারিংস, একটা ল্যারিঙ্গোফ্যারিংস। তার মানে আমাদের এই ফ্যারিংস বা গলবিলের তিনটা অংশ থাকে, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি হা করলে মুখের কোন অংশটা দেখতে পাও, সেটা হচ্ছে তুমি এই ওরোফ্যারিংসের অংশটা হা করলে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমাদের একটু বেসিক কিছু কথাবার্তা আমরা আমাদের বডি সম্পর্কে জানলাম। তোমাদের লাস্ট দিন একটা জিনিস বলছিলাম না, যে এই যে আঙ্গুরের মতো যে অংশটা থাকে এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা উভুলা বলি। এই উভুলাটা কি করে? উভুলাটা আমাদের এই যে এই ন্যাজোফ্যারিংস হয়ে খাবারটাকে এই নাসা গহ্বরে যাওয়া থেকে বাধা দেয়। আমরা ওই যে বলি না যে খাবার তালুতে উঠে গেছে, যে আমাদের খাবারটা যখন এই জায়গায় চলে যায় তখন ইরিটেশন হয়, খুব মানে অস্বস্তি অনুভব হয়। অস্বস্তি অনুভব হওয়ার কারণে আমরা বলি খাবার তালুতে উঠে গেছে। তখন কী করা শুরু করে? আম্মু আব্বুরা মাথার মধ্যে বাড়ি দেওয়া শুরু করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইন জেনারেল কিছু কথাবার্তা সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে যে আমি তোমাদের
আলাদাভাবে এই দাঁত নিয়ে পড়াবো এবং হচ্ছে এই যে আমাদের জিহ্বা, এই জিহ্বা, এই দাঁত এবং জিহ্বা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? সো এই ডায়াগ্রামটা তোমরা সকলে কি বুঝছো কিনা? যতটুকু বুঝাইছি আগের ক্লাস যদি করে থাকো অবশ্যই এতটুকু বোঝা উচিত যে আমরা আগের ক্লাসের কথাবার্তাই এখানে জাস্ট আরেকবার রিমেমোরাইজ করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মানুষের মোটামুটি একটা ডায়াগ্রামেটিক পিকচার বা মানুষের উপরের অংশে ডায়াগ্রামেটিক পিকচার। এখান থেকে একটা কথা মনে রাখবা যে আমাদের 6th সার্ভাইকাল ভার্টিব্রা পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 6th সার্ভাইকাল ভার্টিব্রা যে পয়েন্ট আছে সেই জায়গাটা ডিমার্কেশন একটা পয়েন্ট। তার উপরের অংশকে আমরা বলতেছি কি ফ্যারিংস, নিচের অংশকে কি বলছি ইসোফেগাস। তার উপরের অংশকে আমরা কি বলছি, তার উপরের অংশকে বলছি আমরা ট্রাকিয়া, এবং নিচের যে অংশ তাকে আমরা কি বলছি ল্যারিংস। নিচের যে অংশ তাকে আমরা কি বলছি, নিচের অংশকে আমরা বলছি ট্রাকিয়া। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ডিমার্কেশন পয়েন্ট আমাদের জন্য। তো এবার আসো যে আমরা যদি হচ্ছে যে দাঁত নিয়ে আলাদাভাবে পড়তে চাই তখন আমরা দাঁত সম্পর্কে কি কি জানবো। যে আমরা যদি মানুষের মুখের কথা চিন্তা করি তাহলে আমাদের মুখের প্রথমেই আসে ঠোঁট আসে, ঠোঁটের পর যে অংশ আসে সেটা হচ্ছে আমাদের দাঁত বা টিথ। দাঁত নিয়ে কথা বলতে গেলে আসলে ডেন্টিস্টদের কথা আসে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ছবিটা শর্ট একবার বলা যায়? আচ্ছা, তো আমরা এখন পড়ব কি নিয়ে? দাঁত, টিথ। দাঁত নিয়ে কথা বললে আমরা মনে করি যে দাঁত হচ্ছে আমাদের বডির সবচেয়ে কম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মনে হয় আমাদের কাছে, বাট দাঁত আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। যাদের দাঁত আঁকা বাঁকা তারা শুধুমাত্র বোঝে দাঁতের মর্যাদা কি, দাঁত পড়ে গেলে যখন খেতে পাই না তখন বোঝা যায় দাঁতের মর্যাদা আসলে কি। দাঁত আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের দাঁত কয়বার ওঠে? আমরা যদি দাঁত নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলি তাহলে আমাদের দাঁত কিন্তু 2বার ওঠে, তাই না? আমাদের দাঁত এই যে 2বার ওঠে, এই 2বার ওঠার কিছু ব্যাপার স্যাপার আছে। আমাদের দাঁত প্রথম যেটা ওঠে সেটাকে আমরা বলি দুধ দাঁত। একটা দাঁত ওঠে সেটাকে আমরা বলি দুধ দাঁত বা মিল্ক টিথ। আর আরেকটা দাঁত ওঠে যেটাকে আমরা বলি স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ। নর্মালি একটা বাচ্চার দাঁত ওঠে, প্রথম দাঁত ওঠে কয় মাসে? নর্মালি একটা বাচ্চার প্রথম দাঁত 5 থেকে 6 মাসের মধ্যে ওঠে। 5 থেকে 6 মাসের মধ্যে প্রথম দাঁত একটা বাচ্চার উঠে যায়, এবং বয়স বাড়ার সাথে সাথে দাঁত আরও বাড়ে। 3 থেকে 4 বছরের মধ্যে সব দাঁত উঠে যায়। সো দেখা যায় প্রথম দাঁত ওঠে 5 to 6 মান্থে। দেখা যায় যে নিচের পাটি বা উপরের পাটি যে কোনো এক পাটি, বিশেষত উপরের পাটির দাঁতটাই প্রথমে, 2টা দাঁত প্রথমে ওঠে। সো প্রথম দাঁত ওঠে 5 থেকে 6 মাসের মধ্যে। তারপর হচ্ছে যে বাচ্চাদের প্রথম দাঁত ওঠে 5 থেকে 6 মাসের মধ্যে, তারপর 6 বছরের মধ্যে সবগুলো দাঁত উঠে যায়। তারপর আস্তে আস্তে সেই দাঁতগুলো পড়তে থাকে, পড়ে তখন স্থায়ী দাঁত ওঠা শুরু হয়। এই যে আমাদের 2বার দাঁত ওঠে, 2বার দাঁত ওঠার কারণে আমাদেরকে বলা হয় ডাইফায়োডন্ট। আমাদেরকে বলা হয় ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট বলা হয়। এই যে আমাদের 2বার দাঁত ওঠে, 2বার দাঁত ওঠার কারণে প্রশ্ন করতেছে কে? আচ্ছা, ইংরেজিগুলো অনেকে বোঝো নাই না, ইসোফেগাস কি, ইংলিশ কিওয়ার্ড। আচ্ছা, লাস্টে আমি তাহলে হচ্ছে যে ইংলিশগুলো লিখে দিব যারা ইংলিশগুলো বুঝতেছো না। ওকে, তো দেখো যে আমাদের এই যে 2বার দাঁত ওঠে, 2বার দাঁত ওঠার কারণে আমাদের বলা হয় ডাই মানে 2বার দাঁত ওঠে। দ্যাটস ওয়াই আমাদের কি বলা হয় ডাইফায়োডন্ট। প্রথম যে দাঁতটা ওঠে আমাদের ছোটোবেলায় সেটাকে আমরা বলি দুধ দাঁত বা মিল্ক টিথ, আর পরবর্তীতে যে দাঁত ওঠে তাকে বলি আমরা স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ বলি। সো আমাদের 2 টাইপের দাঁত আমরা দেখতে পাই। স্থায়ী দাঁত ওঠা শুরু করে কয় বছর থেকে? 6 বছর থেকে স্থায়ী দাঁত ওঠা শুরু করে। এবং হচ্ছে যে এই প্রথম দাঁত ওঠে 5 থেকে 6 মাসে, তারপর আস্তে আস্তে উঠতে থাকে, উঠতে উঠতে দেখা যায় আবার পড়া শুরু হয়, তখন 6 বছর থেকে দাঁত পড়া শুরু হয়। এখন যদি দাঁতের কথা বলি আমরা,
নর্মাল একটা মানুষের দাঁত, ধরো এইটা হচ্ছে আমাদের মুখের যে দাঁতের যে পাটিটা থাকে সেই পাটিটাকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করতে পারি। সো আমাদের হচ্ছে দাঁত এরকম দুই সারিতে থাকে, এটা হচ্ছে উপরের সারি, এটা হচ্ছে নিচের সারি। এই যে উপরের সারি যেটা আছে, উপরের সারিটা কোন বোনস দ্বারা গঠিত? উপরের সারিটা গঠিত হচ্ছে ম্যাক্সিলা দ্বারা। আমাদের এই উপরের যে চোয়ালটা, উপরের চোয়ালের জন্য যে অস্থিটা থাকে তাকে আমরা বলি ম্যাক্সিলা বলি, ঊর্ধ্ব চোয়াল। আর নিচের যে চোয়াল তাকে আমরা কি বলি? ম্যান্ডিবল বলি। উপরের যে চোয়াল তাকে আমরা কি বলি? ম্যাক্সিলা বলি। আর নিচের যে চোয়াল তাকে আমরা কি বলি? তাকে আমরা ম্যান্ডিবল বলি। আচ্ছা আচ্ছা, ডাইফায়োডন্ট কি জিজ্ঞাসা করতেছো? তোমাদের যত প্রশ্ন আমি একটা নির্দিষ্ট টাইম দিব, সেই টাইমে জিজ্ঞাসা করো। ডাইফায়োডন্ট তো বললামই যে ডাইফায়োডন্ট মানে আমরা দুইবার দাঁত ওঠে বলে আমরা আমাদের ডাইফায়োডন্ট বলি, যে আমাদের দুইবার দাঁত ওঠে, দ্যাটস আমরা ডাইফায়োডন্ট বলি। আমি তোমাদের এখন পড়িয়ে যাই, পড়ানোর পর আমি তোমাদের একটা টাইম দিব, সেই টাইমে তোমরা তোমাদের প্রশ্নগুলো যত রয়েছে সব প্রশ্নগুলো করবে, আমি সকল প্রশ্নের উত্তর দিব। সো আমাদের দাঁতের যে দুই সারিতে দাঁত থাকে, আমরা জানি উপরের চোয়াল নিচের চোয়াল বলি। সো উপরের চোয়াল আসলে কি থাকে? ম্যাক্সিলা দ্বারা উপরের চোয়াল গঠিত। আর নিচের চোয়াল কি দ্বারা গঠিত? ম্যান্ডিবল দ্বারা নিচের চোয়াল গঠিত। সো আমাদের যে ম্যাক্সিলা উপরের চোয়াল, এটা কিন্তু একক বোনস না, মানে একটা সিঙ্গেল বোনস না, এটা কিন্তু দুইটা বোনস। তার মানে ম্যাক্সিলা কয়টা বোনস? দুইটা বোনস। আমার বাসায় এখন মনে আছে বোনস, আমি তোমাদের দেখিয়েছিলাম অলরেডি, আবার যদি দেখতে চাও বড় দেখা। এই যে এইটা হচ্ছে যে একটা কঙ্কালের কঙ্কাল, এই কঙ্কালের মধ্যে এই যে চোয়ালটা দেখতে পাচ্ছ, এই চোয়ালটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। সো ঊর্ধ্ব চোয়ালের এই যে মাঝ বরাবর, এই মাঝ বরাবর কিন্তু একটা দাগ থাকে, বা এই মাঝ বরাবর একটা অংশ থাকে যেটা পরবর্তীতে জোড়া লাগে অনেক বছর পর। বাট এই ম্যাক্সিলাটা এই পাশে এক অংশ, এই পাশে এক অংশ। দ্যাট মিনস ম্যাক্সিলা কিন্তু আমাদের মানে ডাবল বোনস। একটা ম্যাক্সিলা কিন্তু আমাদের একটা জোড়া বোনস, ডান পাশে একটা জোড়া থাকে, বাম পাশে একটা অংশ থাকে, দুইটা মিলে এক জোড়া বোনস হয় ম্যাক্সিলা। সো ম্যাক্সিলা কিন্তু সিঙ্গেল বোনস না। তার মানে আমাদের এই যে ম্যাক্সিলা রয়েছে, এই ম্যাক্সিলাটার মাঝখান বরাবর এরকম একটা দাগ থাকে, তার মানে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ থাকে ম্যাক্সিলার ভেতর। নিচের যে ম্যান্ডিবল, আমাদের এই ম্যান্ডিবলটা একটা সিঙ্গেল বোনস, মানে ম্যাক্সিলা আমাদের কয়টা বোনস? দুইটা বোনস। ম্যাক্সিলা হচ্ছে আমাদের দুইটা বোনস, যে এই পাশে একটা ম্যাক্সিলা, এই পাশে একটা ম্যাক্সিলা। ম্যান্ডিবল কিন্তু একটা সিঙ্গেল বোন। আমাদের এই যে করটিকার যে করটির যে অস্থি রয়েছে তার মধ্যে ম্যান্ডিবল একটা সিঙ্গেল বোন, মানে আমাদের এই অস্থিগুলোকে আমরা ফেসিয়াল বোন বলি বা মুখমণ্ডলের অস্থি বলি। আমাদের যে মুখমণ্ডলের অস্থি রয়েছে, এই অস্থির মধ্যে ম্যান্ডিবল একটা সিঙ্গেল বোন। আমাদের এই মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে, আবারও বলতেছি যে তোমরা আবার করটিকার যে মানে ভিডিওগুলো আছে না, আমার বোনসের যে প্লে লিস্ট আছে সেটা একটু সময় করে দেখে ফেলো, কারণ এখানে অনেক কিছু এক্সপ্লেইন করা আছে। তাই এই যে আমাদের এই অংশটা, এই নিচের বোনসটাকে আমরা বলি ম্যান্ডিবল বলি। আমাদের এই যে ফেসিয়াল বোন, বা তোমরা যে আমার ফেস দেখতেছো বা তোমাদের যে ফেস, সেই ফেসের মধ্যে যে অস্থিগুলো থাকে সেই অস্থিগুলোকে আমরা বলি ফেসিয়াল বোনস। এই ফেসিয়াল বোনসগুলোর মধ্যে এই ম্যান্ডিবল এবং আরেকটা অস্থি আছে ভোমার, এই দুজন শুধু সিঙ্গেল, আর সবাই ডাবল 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 জোড়ায় জোড়ায় সবাই কাপল থাকে। জাস্ট ভোমার অ্যান্ড ম্যান্ডিবল, তারা কোনো হচ্ছে বিয়ের সম্পর্কের মধ্যে যায় না, তারা হচ্ছে সিঙ্গেল, চিরকুমার, সালমান খান থাকবে তারা। সো দ্যাটস ওয়াই এই ম্যান্ডিবলটা একটা সিঙ্গেল বোন। কিন্তু দেখা যায় এই ম্যান্ডিবলও আমাদের জন্মের সময় ম্যান্ডিবলের মাঝ বরাবর একটা এরকম ফাটা ছিল, ম্যান্ডিবলটাও আস্তে আস্তে জোড়া লাগছে, কিন্তু ওকে সিঙ্গেল বোনস হিসেবেই ধরা হয়, কারণ ম্যান্ডিবলটা এমনভাবে যুক্ত ছিল যে বোঝা যায় না যে ও আলাদা আগে ছিল। বা আমাদের ছোট বাচ্চাদেরও যদি এক্সরে করি তখন এখানে পাতলা একটা লাইন পাওয়া যায় যে না, একটা টাইমে এটা দুইটা অংশ ছিল, তারপর জোড়া লাগছে। সো এই জন্য একে আলাদা বোনস ধরা হয়। বাট যেহেতু এর মাঝখানে একটা অংশ ছিল, সো আমি এটাকেও ভাগ করে নিতে পারছি। তার মানে আমাদের যে দুইটা পাটি, আমাদের দুইটা চোয়াল, ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়ালের মধ্যে কিন্তু তাহলে এই মাঝ বরাবর এরকম একটা অংশ থাকতেছে। এখন আমরা জানি যে আমাদের স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ কয়টা? স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ আমাদের 32টা। আমাদের স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ কয়টা? 32টা। সো এই 32টা দাঁতের জন্য তাহলে আমাদের 4টা ঘর আছে। 4টা ঘরে যদি আমি সমান করে ভাগ করি তাহলে প্রতি ঘরে কয়টা করে আসতেছে?
8টা করে আসতেছে আমাদের দাঁত, ঠিক আছে। তার মানে উপরের পাটিতে 8 8 16, নিচের পাটিতে 8 8 16, কয়টা হয়? 32টা হয়। তার মানে আমাদের এই যে আমরা দন্ত সংকেত থেকে, এই জিনিসটা এত সহজ জিনিস, এত বারবার বোঝানোর কারণে আমরা দন্ত সংকেত, যে আমাদের দাঁতের সংকেত লেখা লাগে, যেটাকে আমরা কি বলি? দন্ত সংকেত। সে দন্ত সংকেত লিখতে গেলে তোমরা কনফিউজ হয়ে যাও যে দন্ত সংকেত তো উপরের পাটিতে 16টা অস্থি আছে, আমি কেন 8টার নাম দন্ত সংকেতে লিখি? দন্ত সংকেতের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু 8টার নাম লিখি না, দন্ত সংকেতের ক্ষেত্রে আমরা 8টার নাম লিখি কেন? কারণ আমাদের দাঁতগুলো এইভাবে ভাগ করা হয়েছে যে এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা, ঠিক আছে। সো এই দ্যাটস ওয়াই এই যে আমাদের জন্মের সময় জন্মগতভাবে এই জিনিসটা একটা ভাগ ছিল, দ্যাটস ওয়াই আমাদের যখন আমাদের দাঁতগুলো যুক্ত হয়েছে, দাঁতগুলো যুক্ত হওয়ার পর দাঁতের মধ্যে এরকম ভগ্নাংশ রয়ে গিয়েছিল। এবার যদি আসো যে আমি তাহলে দাঁত, এখন তাহলে আমাদের 4 টাইপের দাঁতের কথা বলছি, তাহলে আমাদের দাঁত কয় প্রকার? দাঁত আমাদের 4 প্রকার। এই যে আমাদের 4 প্রকার দাঁত থাকে, এবং এই 4 প্রকার দাঁতগুলা কি সেম? না, 4 প্রকার দাঁত আমাদের সেম না। দ্যাট মিনস আমাদের 4 প্রকার দাঁত, তার মানে ভিন্ন ভিন্ন রকম। আমাদের দাঁতগুলো কেমন? ভিন্ন ভিন্ন রকম। তো তোমরা যারা আমার নতুন স্টুডেন্ট, বেশিরভাগই তো আমার নতুন স্টুডেন্ট, আমার পুরাতন স্টুডেন্টদের আমি একটা জিনিস বলি যে সবসময় মনে রাখবা, হোমো HOMO বলতে একটা কথা আছে, আর একটা কথা আছে হ্যাটারো, একটা কথা আছে হোমো HOMO অর্থ হোমো, আর HE একটু বড় করে লিখি HOMO হোমো, আর হ্যাটা, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে হ্যাটারো। এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম মনে রাখলে না বায়োলজির অনেক কিছু সহজ হয়ে যায়। হোমো মানে হচ্ছে একই। এখন লাস্ট দিন তোমাদের আবার হোমো স্যাপিয়েন্স পড়াইছি, ওখানে মুখভঙ্গি বুঝাইছে না, সো ওইটা আসলে শ্রেণীতাত্ত্বিক কথাবার্তা, ওই হোমোটা শ্রেণীতাত্ত্বিক কথা, আর এখানে আমরা যে হোমো পড়তেছি এটা মেডিকেলীয় ভাষার কথা। হোমো মানে একই, আর হ্যাটারো মানে ভিন্ন। হোমো মানে একই, আর হ্যাটারো মানে ভিন্ন। তাহলে আমাদের দাঁতগুলো কি একই রকম না ভিন্ন রকম? আমাদের দাঁতগুলো ভিন্ন রকম, তার মানে আমাদের দাঁতগুলো কি হোমো না হ্যাটারো? আমাদের দাঁতগুলো হ্যাটারো। এই জন্য এই যে আমাদের দাঁতগুলো ভিন্ন রকম হয়, সেই জন্য আমাদের এই দাঁতগুলোকে হ্যাটারোডন্ট বলা হয়। আমাদের দাঁতগুলোকে কি বলা হয়? হ্যাটারোডন্ট। গ্রিক ভাষায় মোস্ট প্রবাবলি ডন্ট মানে হচ্ছে দাঁত। আমি অনেক সার্চ দিয়ে খোঁজার চেষ্টা করছি গুগলে, আমি এটার কোনো পারফেক্ট উদাহরণ পাই নাই যে ডোন্ট মানে যে দাঁত, কিন্তু হচ্ছে যে খুব সম্ভবত যেভাবে ইউজ করা হয়েছে ডাইফায়োডন্ট, হ্যাটারোডন্ট, ডন্ট মানে খুব সম্ভবত বোঝায় ওডন্ট মানে খুব সম্ভবত দাঁত বোঝায়, ঠিক আছে। তো যেমন দাঁত নিয়ে পড়ালেখাকে ওডন্টোলজি বলে, খুব সম্ভবত ওডন্ট মানে হচ্ছে দাঁত। এই যে ওডন্ট মানে মোস্ট প্রবাবলি দাঁত, ঠিক আছে। আমি ডোন্ট লেখা সার্চ দিছি, এই জন্য পাইনি, ওডন্ট হবে। তো আমাদের দাঁতগুলো 4 প্রকার, ভিন্ন ভিন্ন রকম, এই জন্য কী বলে? হ্যাটারোডন্ট। তাহলে এই টার্মটা মনে রাখবা, মেডিকেলীয় ভাষায় একই মানে হোমো, ভিন্ন মানে হ্যাটারো। মেডিকেলীয় ভাষায় একই মানে কি? হোমো, ভিন্ন মানে হ্যাটারোডন্ট। এখন আমাদের এই দাঁতগুলো 4 প্রকারের দাঁত পাওয়া যায়। 4 প্রকারের দাঁতগুলোর মধ্যে কিছু এরকম ইঁদুরের মতো ছোট ছোট দাঁত পাওয়া যায়, ইঁদুরের মতো ছোট ছোট দাঁত পাওয়া যায়, যে এগুলাকে আমরা বলি ইনসিসর। এগুলাকে আমরা কি বলি? ইনসিসর। এটাকে আই দ্বারা প্রকাশ করে, ইনসিসর আমরা আই দ্বারা প্রকাশ করি। তারপর এই যে ভ্যাম্পায়ারের মতো, ওই যে তোমরা ছোটোবেলায় ভ্যাম্পায়ার দেখছো না, ভ্যাম্পায়ার মানুষকে কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে ফেলে, তাদের এই দুইটা দাঁত অনেক বড় হয়। বা বাঘের ক্ষেত্রেও এই ইনসিসর ক্যানাইন দাঁতটা বড় হয় অনেক। আরেকটা দাঁত আছে, তাকে আমরা বলি ক্যানাইন। ক্যানাইনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তারপরে আরেকটা দাঁত আছে যাকে আমরা বলি প্রিমোলার, একে আমরা পি দ্বারা প্রকাশ করি। দাঁতটা দেখতে এরকম, ইটস নট এম লাইক, দাঁতটা দেখতে এরকম, প্রিমোলার। আরেকটা দাঁত আছে যেটা আমাদের সবার বস, তাকে আমরা কি বলি? মোলার। আচ্ছা, দাঁতগুলোর নাম প্রিমোলার। এবং আরেকটা আছে যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি মোলার। তো আমাদের দাঁতকে আমরা এরকম 4 প্রকার দাঁত আমাদের দেহের মধ্যে দেখতে পাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ইনসিসর, ছোট 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 দাঁতগুলো, একদম তোমার সামনের পাটির যে ছোট ছোট দাঁতগুলো দেখতেছো, এই দাঁতগুলো হচ্ছে ইনসিসর। তবে এই যে ভ্যাম্পায়ারের মতো বড় দাঁত যেটা, এটা হচ্ছে ক্যানাইন। তারপরেরগুলো কি? প্রিমোলার। তারপরেরটা কি? মোলার। তো আমরা যে দাঁতগুলো পাচ্ছি সেগুলোর নাম হচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। সো
সো এই 4 টাইপের দাঁত কিন্তু আমরা আমাদের দেহে দেখতে পাচ্ছি। খরগোশের দাঁতের স্ট্রাকচার কি? খরগোশের দাঁতের মধ্যে ইনসিসর বেশি থাকে। দেখো এই যে 4টা দাঁতের কথা বললাম, যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই দাঁতগুলো কিন্তু সকল প্রাণীর ভেতরই থাকে। সকল প্রাণীর ভেতরই এরকম দাঁত থাকে, বাট দেখা যায় কি তাদের খাদ্য চাহিদার উপর ভিত্তি করে দাঁতের সংখ্যা বেশি কম হয়। যেমন আমাদের খাবারের মধ্যে হচ্ছে আমাদের খাবারটা কাটা লাগে, ছেঁড়া লাগে, দ্যাটস ওয়াই আমাদের দাঁত এইভাবে হয়। তুমি যদি বাঘের কথা চিন্তা করো, বাঘের কিন্তু জাস্ট ছিঁড়া লাগে, তার মানে ওর ধারালো দাঁতগুলো বেশি থাকবে। সবচেয়ে ধারালো হচ্ছে ক্যানাইন, সো ওদের ক্ষেত্রে দেখা যায় আমাদের কি বেশি থাকে, ওদের ক্ষেত্রে ক্যানাইন বেশি থাকে। তো খরগোশের ক্ষেত্রে আবার ওদের কাটা লাগে, যে কোনো কিছু কাটার জন্য ওদের কি থাকবে বেশি, ইনসিসর থাকবে। তোমাদের যদি বাংলাগুলো বলি তোমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারবে। এই জায়গাটা আমি একটু মুছে এই জায়গায় লিখতেছি, এই জায়গাটা আমি এখানে লিখতেছি যে এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যান্ডিবল। ইনসিসর মানে হচ্ছে, ইনসিসরের বাংলা হচ্ছে কর্তন, মানে কাটার জন্য। এখন ইঁদুরের কাজ কি? ইঁদুরের কাজ কি? কাটা না, ওর একমাত্র কাজ কিন্তু কাটা। ইঁদুর কিন্তু হচ্ছে যে এই যে আমাদের বাসা বাড়ি সব কিছু কেটে ফেলে, এটা কিন্তু ইঁদুরের দোষ না। দোষ হচ্ছে যে ইঁদুরের দাঁত কিন্তু অনেক বড় হয়, সো ইঁদুর কেটে কেটে ঘষে ঘষে দাঁতটাকে ছোট করে। সো ইনসিসর বা কর্তন। ক্যানাইনের আরেকটা নাম কি? ক্যানাইনের আরেকটা নাম হচ্ছে ছেদন, যে কোনো কিছু ছেঁড়ার জন্য সাহায্য করে। ভ্যাম্পায়ারের মুভিগুলোর মধ্যে দেখতে না যে হচ্ছে এরকম দাঁত থাকতো এরকম, তারপর সে কামড় দিত, কামড় দিয়ে হচ্ছে যে ঘাড় এখানে ছিদ্র করে ফেলতো, ছিদ্র করে এখানে রক্ত চুষে খেত, ঠিক আছে। তারপর হচ্ছে যে প্রিমোলার, প্রিমোলার বা এটাকে বলা হয় অগ্রপেশন। প্রিমোলার বা একে বলি আমরা অগ্রপেশন দাঁত, মানে হচ্ছে পিষ্ঠ করার জন্য সাহায্য করে, কোনো কিছুকে একদম পিষার জন্য সাহায্য করে। আর মোলার, মোলারের আরেকটা নাম কি? মোলার বা পেশন দাঁত বলি আমরা কি, ঠিক আছে। সো এই 4 প্রকারের দাঁত আমাদের মধ্যে আমরা দেখতে পাই, যে আমাদের ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো এখন এই যে ধরো আমার এক পাটি দাঁতের কথা যদি আমি চিন্তা করি, এই এক পাটি দাঁতের মধ্যে এই কোন দাঁত কয়টা থাকে, মানে উপরের পাটির এক পাশে ইনসিসর কয়টা, ক্যানাইন কোনটা, প্রিমোলার কয়টা, মোলার কয়টা, এটাকে বলি আমরা দন্ত সংকেত। সো স্থায়ী দাঁতের ক্ষেত্রে আমি কথা বলছি, কোন দাঁতের ক্ষেত্রে? স্থায়ী দাঁত। স্থায়ী দাঁতের ক্ষেত্রে আমাদের ইনসিসর 2টা, ছোট ছোট দাঁত থাকে 2টা, ক্যানাইন থাকে 1টা, প্রিমোলার থাকে 2টা, মোলার থাকে 3টা। স্থায়ী দাঁত আমরা জানি 32টা দাঁত, যখন 32টা দাঁত উঠে যাবে তখন ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা, কয়টা হলো? 8টা। তার মানে এই এক পাশে 8টা, এই এক পাশে 8টা, এ পাশে 8টা, এ পাশে 8টা, এবং সেম হবে, এক পাশে যা থাকবে অপর পাশে সেম থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের দন্ত সংকেত, স্থায়ী দাঁতের দন্ত সংকেত। এবার এতটুকুর মধ্যে যার যা প্রশ্ন আছে করো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা, এখন তোমরা নানা মানুষের দাঁতের সংখ্যা জিজ্ঞাসা করবা। কেউ জিজ্ঞেস করবা হাতির দাঁতের সংখ্যা, কেউ জিজ্ঞেস করবা এখন হচ্ছে ঘোড়ার, খরগোশের দাঁতের সংখ্যা। সো এই দাঁতের সংখ্যা কার কয়টা না, এটা একটু তোমরা তোমাদের ইন্টারেস্ট মতো সার্চ দিয়ে নিবা, যে হাতির দাঁত কি, কার দাঁত কয়টা, এটা হচ্ছে যে নিজের মতো খুঁজে নিবা। হ্যাঁ, হাতির দাঁত কয়টা, খরগোশের দাঁত কয়টা। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ডাইফায়োডন্ট, ওডন্ট মানে হচ্ছে দন্ত বোঝায় এখানে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা সামনের দিকে আগাবো। দাঁত নিয়ে আমাদের আরো কিছু কথা বলা আছে। ওডন্ট মানেই হচ্ছে আমাদের টুথ বা টিথ। ল্যারিঙ্গো, আচ্ছা,
হাতির দাঁতের বড় দুটি দাঁতের নাম কি? ভাই আপনার সময় মেডিকেল একটা দন্ত সংখ্যাতে বলবো। M3 উঠতে তুলনামূলক বেশি ব্যথা লাগে কেন? ভাইয়া আপনি যে 8A গলা দিলেন এটা কি বাম পাশের? আচ্ছা, এইটা গোল্লা দিলাম, ধরো এটা বাম পাশে যা থাকবে ডান পাশে তা থাকবে, উপরে যা থাকবে নিচে সেম থাকবে। ঘটনা এটা। ল্যারিঙ্গো মানে হচ্ছে শ্বাসনালী। ল্যারিঙ্গো মানে শ্বাসনালী। যাদের 28টা দাঁত তাদের। 28টা দাঁত কাদের এটাও বলতেছি। ম্যান্ডিবলের সাথে কোন অস্থি আছে সিঙ্গেল? ম্যান্ডিবল আর একটা হচ্ছে ভোমার, এই দুইটা অস্থি সিঙ্গেল। মিল্ক টিথ আর পার্মানেন্ট টিথের মধ্যে পার্থক্য কি? বলতেছি। কারো কি 32টা দাঁতের বেশি থাকতে পারে না, কারো 32টা দাঁতের বেশি থাকতে পারে না। অগ্রপেশন দাঁত কোনটা? অগ্রপেশন দাঁত হচ্ছে প্রিমোলার। আমাদের মোলার টিথগুলো যেগুলো, সেই মোলার টিথের আগের যে দুইটা সেগুলোকে হচ্ছে প্রিমোলার। বাচ্চাদের দাঁত ফারিয়া, বাচ্চাদের দাঁত আমি মাত্রই পড়াবো। মিল্ক দাঁতগুলো টিথগুলো পড়ে যায় কেন? এর কি কোনো কারণ আছে? ব্লাড সাপ্লাই কমে যায় ওই জায়গায়, এই জন্য। ম্যাক্সিলার ম্যান্ডিবলের মাঝে যে ফাটল আছে সেগুলোর কোনো নাম কি? না, সেগুলোর কোনো নাম নেই। মিল্ক টিথগুলোর দন্ত সংকেত কি? পড়াবো এখন। আক্কেল দাঁত কি মোলার? এটাও বলবো, এখনো বলি নাই। স্যার মাড়ির দাঁতটা কিসের মধ্যে পড়ে? মাড়ি তো হচ্ছে উপরের মাড়ি আর নিচের মাড়ি, দুইটাই তো আছে আমাদের না, উপরের মাড়ি আর নিচের মাড়ি, দুইটা মাড়ি আমাদের আছে। সো মাড়ির দাঁতটা উপরের মাড়ি হইলে সেটা ম্যাক্সিলা, নিচের দাঁত হইলে ম্যান্ডিবল। আর মাড়ির দাঁত বলতে আমরা মেইনলি বোঝাই হচ্ছে মোলার টিথকে। আচ্ছা, এবার তাহলে এতটুকুর মধ্যে তোমাদের যে নেক্সট প্রশ্নগুলো সেগুলো আমাদের নেক্সট পড়া থেকে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন তাইলে আমরা একটা স্থায়ী দাঁতের দন্ত সংকেত জানলাম। এখন স্থায়ী দাঁতের দন্ত সংকেত জানার পর তোমাদের যেহেতু এতটুকু, আচ্ছা আরেকটা যেটা, এই যে তোমাদের হ্যাটারোডন্ট, ডাইফায়োডন্ট, ওডন্ট মানে হচ্ছে দাঁত। এটা যদি আমরা ওডন্ট মানেও গ্রিক ভাষা থেকে আসছে, এটার মানেও হচ্ছে দাঁত। এই জন্য আমাদের এখানে হ্যাটারোডন্ট ইউজ করা হয়েছে। হ্যাটারোডন্ট মানে কি? হ্যাটারো মানে ভিন্ন ভিন্ন দাঁত থেকে, এই জন্য হ্যাটারোডন্ট ইউজ করা হয়েছে। দুইবার দাঁত ওঠে বলে ডাইফায়োডন্ট টার্মটা ইউজ করা হয়েছে। এখন তোমাদের যে নেক্সট কোশ্চেনগুলো সেটা নিয়ে একটু আমি আলোচনা করি। যে আমি এই জায়গাটা একটু মুছে দিই, এই জায়গাটা মুছে দিয়ে তারপর তোমাদের এই এম নিয়ে কথা বলি। দেখো আমাদের এই যে এম দাঁতগুলোর নাম হচ্ছে এম, বা যেটাকে আমরা বলি মোলার দাঁত বা পেশন দাঁত। মানে হচ্ছে এই যে হাড্ডি চাবায় খাও না, বা মাংস পিষার জন্য যে বাচ্চারা বাড়ি এক পাশে মাংস নিয়ে চাবায় না, এ পাশে দাঁতগুলোকে আমরা পেশন দাঁত বলি, মোলার দাঁত। তো মোলার দাঁত আমাদের তিনটা, একটা M1, একটা M2 আর একটা হচ্ছে M3। এটা হচ্ছে ফার্স্ট মোলার টুথ, সেকেন্ড মোলার টুথ, থার্ড মোলার টুথ। প্রথম এই যে মোলার টুথ M1, এটা ওঠে 14 থেকে 15 বছর বয়সে। সেকেন্ড যে মোলার টুথ, এটা ওঠে হচ্ছে 15 থেকে 16 থেকে 17 বছর বয়সে সেকেন্ড মোলার টুথটা উঠে যায়। আর 18 বছরের পর, 18 বছর বয়স, 18 বা তারও বেশি বয়সে এই M3 দাঁতটা ওঠে, বা থার্ড মোলার টিথ। এই থার্ড মোলার টিথ যেটা, এই দাঁতটাকে আমরা বলি, মানে 18 বছরকে আমরা নর্মালি ধরি যে বুদ্ধিমত্তার পিক লেভেল, মানে 18 বছর হয়েছে মানে তুমি জ্ঞানী হয়ে গেছো। তো দ্যাটস ওয়াই এই দাঁতটাকে বলা হয় উইজডম টিথ, বা আমরা বাংলায় বলি যে আক্কেল হইছে তার, আক্কেল সারা মানুষ আক্কেল দাঁত বলি আমরা এই দাঁতটাকে। আগের মানুষ তো এত সাল বছর এই জিনিসগুলো এত মনে রাখতো না। আগের মানুষরা যে কে জ্ঞানী ব্যক্তি বা ছোট বাচ্চা থেকে কে বড় হয়েছে, যে মানুষের সবার সামনে কথা বলতে পারবে, বড়দের সামনে কথা বলতে পারবে, সেটা নির্ধারণ করতে এই দাঁতটা দেখা, যে উইজডম টিথ বা আক্কেল দাঁত উঠছে, এখন তুমি জাজমেন্ট দিতে পারবা, এখন তুমি কোর্টে কোনো কথা বলতে পারবা। তোমার এই দাঁত উঠছে, এখন তুমি বিয়ে করতে পারবা। তোমার এই দাঁত উঠছে, এখন তুমি সকলের সামনে মজলিসে দুটা কথা বলতে পারবা। যে উইজডম টিথটাকে মনে করে তো হয়তো আগে যে না, তার একটা বুদ্ধিমত্তার পিক লেভেলে গেছে, এটাকে বলা হয়তো উইজডম টিথ। এই জন্য তখন থেকে এই দাঁতটার নাম দিয়েছে যে জ্ঞানী দাঁত।
বা এই দাঁতটা যারা আছে তার আক্কেল আছে, জ্ঞান আছে, উইজডম আছে, দ্যাটস ওয়াই এই দাঁতটাকে আমরা বলি উইজডম টিথ। যদিও এই দাঁত ওঠার সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নাই, যেই সম্পর্কটা সেটা হচ্ছে এই দাঁতটা ওঠে 18 বছর বয়সে। এবং আগে মনে করা হতো যে এই দাঁতটা যখন ওঠে, নর্মালি এখনও তো দেখা যায় যে 18 বছর যখন হয় তখন আমরা এক কথা বলতে পারি ভালো মতো, একটা জাজমেন্ট দিতে পারি, আমরা মানুষের সাথে ভালোভাবে ইন্টারাকশন করতে পারি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে সেই কন্ট্রাস্ট থেকে এই উইজডম টিথের ব্যাপারটা চলে আসছে। তো উইজডম টিথটা 18 বছর বয়স ওঠে। এখন এই উইজডম টিথটা ওঠার সময় কিন্তু অনেক দাঁত ব্যথা করে, যে দেখা যায় প্রচণ্ড ব্যথা করে এইটা ওঠার সময়। বেশিরভাগ দেখা যায় কি যাদের দাঁতগুলো আঁকা বাঁকা থাকে তাদের ক্ষেত্রে উইজডম টিথ ওঠার সময় প্রচুর পেইন হয়। অনেকের হচ্ছে যে বোনস কেটে দাঁত বের করা লাগে, কারণ ওই দাঁত আরেক দাঁতকে ধাক্কা দিচ্ছিল। সেটা হচ্ছে উইজডম টিথের ক্রাইটেরিয়া। আর উইজডম টিথ ওঠার সময় নর্মালি ব্যথা করে, কারণ এটা একদম ভেতর থেকে আমাদের এখানে মাংসপেশি তৈরি হয়ে যায়, সেটাকে ছিঁড়ে ফেরে তারপর উইজডম টিথ ওঠে এই জন্য। এখন আমাদের নর্মালি 18 বছরের আগে উইজডম টিথ ওঠে না, তার মানে কি আমাদের এই M3টা থাকে না। এখন তোমরা যারা 16-17 বছরের আছো, ধরো একজন 16 বছরের কেউ, একজন 16 বছরের বাচ্চার দন্ত সংকেত যদি আমি বলি তাহলে কী হবে? I2 C1 P2 M2, তাই না? একটা 16 বছরের বাচ্চার ক্ষেত্রে কি এই M3 থাকবে অ্যাজ ইউজুয়াল? 16 বছরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু M3 থাকবে না। একটা কমে যাওয়া মানে কয়টা? 2 3 4 আর হচ্ছে 2 3 5 আর 2 7, তার মানে একটা দাঁত কম। প্রত্যেকটা যদি 7 7 7 7 করে হয় তার মানে কত হয়? 4 7 28টা দাঁত হচ্ছে। তার মানে এই যে একজন প্রশ্ন করলে যে 28টা দাঁত যাদের তাদের ক্ষেত্রে কি? 28টা দাঁত যাদের তাদের ক্ষেত্রে এই M3টা থাকে না বা মোলার টিথটা থাকে না। এখন এই যে দুধ দাঁতের কথা বললাম, যে দুধ দাঁত বা মিল্ক টিথ, এই দুধ দাঁত বা মিল্ক টিথ যাদের তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে এই প্রিমোলারটা থাকে না, তাদের ক্ষেত্রে I2 C1 P0, তাদের প্রিমোলার থাকে না। M2 আমাদের বড় মানুষ 16 বছর হয়ে গেছে, আমারই M3 আমার আছে, সরি তোমাদেরই M3 নাই, আর ওদের M3 কীভাবে থাকবে? তাহলে ওদের কয়টা হইলো? 1 2 3 5, তার মানে ওদের 5 দুগুণা 10 দুগুণা 20, তার মানে ছোট বাচ্চাদের দুধ দাঁত কয়টা ওঠে? দুধ দাঁত ওঠে কয়টা? 20টা দাঁত ওঠে। দুধ দাঁত কয়টা ওঠে? 20টা দাঁত থাকে দুধ দাঁত। আর হচ্ছে স্থায়ী দাঁত কয়টা হয়? 32টা দাঁত হয়। এই যে আমাদের উইজডম টিথ বা আক্কেল দাঁত, এই আক্কেল দাঁতের কিন্তু কোনো ভূমিকা নেই আমার দেহের ভেতর, ওর কোনো কাজ নেই, ও কিন্তু এত ভেতরে আমরা খাবার চিবেও না। এই জন্য আক্কেল দাঁতকে বলা হয়, নিচে মনে একটু লেখলে দেখা যাবে যে আক্কেল দাঁতের একে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আমাদের আক্কেল দাঁত একটা নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গর ইংরেজি হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। নিষ্ক্রিয় দাঁতের ইংরেজি কি? নিষ্ক্রিয় দাঁতের ইংরেজি হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। আমাদের আক্কেল দাঁত একটা নিষ্ক্রিয় অঙ্গ, তার কোনো কাজ নেই আমাদের দেহে। সো এই হচ্ছে আমাদের দাঁত নিয়ে মোটামুটি বেসিক কিছু কথাবার্তা। এখন দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, কমেন্ট পড়া নিয়ে দীপ এত কনসার্ন হওয়া যাবে না, আমার কথা বাদ দিয়ে হচ্ছে কমেন্ট পড়লে। ওকে, জোড়া দাঁত কাদের ওঠে রে? আচ্ছা, আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার বিয়ের বয়স তো অনেক আগেই হয়ে গেছে। আচ্ছা, প্রিমোলার কোনগুলা? প্রিমোলার হচ্ছে, তুমি এক কাজ করো, তোমার দাঁতের মধ্যেই দেখো, তোমার দাঁতের মধ্যে দেখবে এই যে এরকম একটা উঁচা দাঁত আছে না, ইটস ক্যানাইন। এরপরে যে কয়টা আছে না, দুইটা, এই দুইটা হচ্ছে প্রিমোলার টিথ, প্রিমোলার, ঠিক আছে? তোমার নিজের দাঁতেই দেখো, এটা হচ্ছে ক্যানাইন, এই যে উঁচু যেটা, তার পাশের দুইটা কী হবে? তার পাশের দুইটা প্রিমোলার বা অগ্রপেশন দাঁত হবে। সো এই হচ্ছে মোটামুটি দাঁতের কথাবার্তা। দাঁত নিয়ে আমরা আরও কিছু জিনিস জানবো। সো এই হচ্ছে আমাদের দাঁত। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে এই মোলার টিথ, দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে এই মোলার টিথগুলো কেন বেশি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়? এটার একটা কারণ হচ্ছে আমাদের মোলার টিথগুলো একদম ভেতরের দিকে থাকে, একদম ভেতরের দিকে থাকে। তো
সো এই ভেতরের দিকে থাকার কারণে, এবং মোলার টিথগুলো এরকম সাইজের হয়, মোলার টিথগুলোর দাঁত হয় এরকম, ধরো এরকম একটা গর্ত থাকবে মোলার টিথগুলোর মধ্যে। তোমরা তোমাদের হচ্ছে ভেতরে দাঁতগুলো দেখবে এরকম একটা গর্ত আছে। তো আমরা এই যে চকলেট খাই না, এই চকলেটগুলো করে কি এই গর্তর মধ্যে গিয়ে না আটকায় থাকে। এবং আমাদের লালার যে সিক্রেশন আছে, আমাদের লালা গ্রন্থি থেকে যে লালাক্ষরণ হয়, সেই লালাক্ষরণ কিন্তু আমাদের দাঁতের কণায় কণায় কোনো খাবার জমতে দেয় না। কিন্তু দেখা যায় এই যে আমরা চকলেট খাই, খাবারগুলো এত ভিতরে ঢুকে যায়, সেখান থেকে লালার মাধ্যমে বের হইতে পারে না। সো নর্মালি চকলেট খাইলা বা গ্লুকোজ জাতীয় কোনো খাবার খাইলা, প্রোটিন জাতীয় খাবার খাইলে এই জায়গায় জমার পর এই জিনিসটা তো আসলে ব্যাকটেরিয়ার খাবার। রাতের বেলা কী হয়, এই জায়গাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো হয় এবং ব্যাকটেরিয়া দাঁতের যে উপরে স্ট্রাকচার এনামেল আছে সেই এনামেলের ক্ষতি করে। এখন আবার কেউ জিজ্ঞেস করে এনামেল কি, এনামেল নিয়ে আমরা জানবো দাঁতের গঠনের মধ্যে। তো এই জন্য হয়। আরেকটা হচ্ছে যে আমাদের দুধ দাঁতগুলো কেন পড়ে যায়। আমাদের দুধ দাঁতগুলো না খুব বেশি শক্ত হয় না। আমাদের দুধ দাঁতগুলা আমাদের যে এই জায়গাটা মুছে, আমাদের দাঁতগুলো এই যে এরকম, সো এই দুধ দাঁতগুলো করে কি, এই দুধ দাঁতের রুটগুলা, এই জিনিসটাকে বলে রুট, একদম দাঁতের নিচের যে অংশটা তাকে আমরা বলি রুট বলি। আর এই রুটগুলা এত ভেতরে গ্রথিত অবস্থায় থাকে না দুধ দাঁতের ক্ষেত্রে, এবং এই জায়গায় দুধ দাঁতের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইও কম থাকে। দ্যাটস ওয়াই দুধ দাঁতগুলো খুব দ্রুত পড়ে যায়, 6 বছরের মধ্যে দুধ দাঁতগুলো পড়ে যায়, এবং এই দুধ দাঁতগুলো এখানেও খুব শক্তভাবে থাকে না, এই জন্য কয়েকদিন পর পর নড়াচড়া শুরু হয় দুধ দাঁতগুলার, এবং আস্তে আস্তে সেগুলো ব্লাড সাপ্লাই কমে যায় দুধ দাঁতগুলার। এই জন্য যখন পড়ে যায় তখন আমরা উঠায় ফেলি, আবার উঠে। এটা হিউম্যানের একটা ক্রাইটেরিয়া, ডাইফায়োডন্ট, যে আমাদের দুধ দাঁত আছে। তার মানে এই হচ্ছে আমাদের দাঁত রিলেটেড প্রাথমিক কথাবার্তা, ঠিক আছে। এবার আসো যে তৃতীয়বার কেন দাঁত ওঠে না। যাদের 16 ইয়ার পরেও মিল্ক টিথ থাকে তাদের কি প্রবলেম হয় ফিউচারে? 16 বছর পর কারো দুধ দাঁত থাকবে না। 16 বছরের দন্ত সংকেত বুঝি নেই, শাহাদাত দেখো যে 16 বছরের দন্ত সংকেত যে বোঝো নেই, 16 বছরের সময় আমাদের থার্ড মোলার টিথ যেটা M3টা ওঠে না, থার্ড মোলার টিথ বা M3টা ওঠে না 16 বছরে। এই যে দেখো M3টা ওঠে কত বছরে, 18 বছরের দিকে। সো 16 বছরে কি M3 তো থাকবে না। সো 16 বছরে যেহেতু M3 থাকবে না, তো আমাদের দন্ত সংকেত কি I2 C1 P2 M3। তার মানে 16 বছরের বাচ্চার M3 নাই, তার মানে কি হবে I2 C1 P2 M2, ঠিক আছে। ওকে, এখান থেকে মেডিকেলে একবার আসছিল যে 6 বছরের বাচ্চার দন্ত সংকেত। ওকে, আর কারো প্রশ্ন আছে কোনো? তৃতীয়বার কেন দাঁত উঠছে না দীপ সরকার? ব্যাপারটা হচ্ছে যে আমাদের দাঁত উঠবে কি উঠবে না, দ্যাট ডিপেন্ডস অন যে আমাদের এই দাঁতটা কত স্ট্রংলি গেঁথে আছে। তো স্ট্রংলি প্রথমবারের দাঁতটা গেঁথে থাকে না, সেকেন্ড টাইমের দাঁতটা স্ট্রংলি গেঁথে থাকে। আর হচ্ছে আমরা জন্মের সময়ই আমাদের 2বার দাঁত ওঠার জন্য যে প্রসেসটা দরকার, দাঁত তৈরির যে প্রসেসটা, আমাদের জন্মের সময়ই আমাদের 2 লেয়ারের দাঁত ছিল। আমাদের জন্মের সময় 2 লেয়ারের দাঁত ছিল। 6 বছর পর্যন্ত প্রথম লেয়ারটা উপরে ওঠে, এরপর প্রথম লেয়ারটাকে দ্বিতীয় লেয়ারটা ধাক্কা দিয়ে নিজে ওঠে। আমাদের 2 লেয়ারের দাঁত আছে, 3 লেয়ারের দাঁত নাই। যদি আমাদের 3 লেয়ারের দাঁত থাকতো ছোটোবেলায়, তাহলে আমাদের 3বার দাঁত উঠতো। আক্কেল দাঁত কি অঙ্গের ভেতর পড়ে? আক্কেল দাঁত অঙ্গের ভেতর পড়ে কি না, নর্মালি আমাদের দেহের ভেতর যা কিছু আছে সব কিছুকেই অঙ্গ বলা হয় অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। এই জন্য আক্কেল দাঁতকে অঙ্গ বলছে। যদিও বলা অনেকে আগে বলতো যে দাঁত হচ্ছে দাঁতের জীবন নেই, বাট পরবর্তী দাঁতের মধ্যে ব্লাড সাপ্লাই পাওয়া গেছে। ভাই ম্যাক্সিলাটা আবার দেখাবেন একটু? আচ্ছা, ম্যাক্সিলাটা আবার একটু দেখাবো। আক্কেল দাঁত 4টা, হ্যাঁ আক্কেল দাঁত 4টা। সব প্রাণীর দুধ দাঁত থাকে না, না সব প্রাণীর দুধ দাঁত থাকে না। মিল্ক টিতে প্রিমোলার থাকে না কেন? মিল্ক টিতে প্রিমোলার থাকে না কেন, মেইনলি হচ্ছে যে বাচ্চারা যখন মায়ের বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ খাওয়ার জন্য বা তখন 6 বছর পর্যন্ত যে খাবারগুলো খায়, সে খাবারগুলোকে আমরা নরম জাতীয় খাবার খাই 6 বছর পর্যন্ত, তত শক্ত খাবার খাই না। সো আমাদের দাঁতের যে কাজটা দেখো, ইনসিসরের কাজ কী ছিল? কর্তন।
ক্যানাইনের কাজ কি ছিল? ছেদন। মোলারের কাজ ছিল পেষণ। প্রিমোলারটা অ্যাড করা হয়েছে যে মোলারটা এত বেশি খাবারটাকে পিষ্ট করতে পারে না। নর্মালি 6 বছর পর আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে পিষ্ট করার জন্য বেশি ক্ষমতা দরকার হয়। দ্যাটস ওয়াই মোলারের আগে একটা প্রিমোলার অ্যাড করছে যে পেশার আগে, পেষণ করার আগে অগ্রপেষণ একবার করে নিবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে অগ্রপেষণ দাঁত আছে আমাদের বড় হয়। ছোট অবস্থায় অগ্রপেষণটা দরকার হয় না। পাখির কি দাঁত থাকে? পাখিরও দাঁত থাকে। 6 বছরের দন্ত সংকেতটা কেমন? 6 বছরের দন্ত সংকেত দেখাইলাম না শাহাদাত? এই যে এটাই তো I2 C1 P0 M2, এটা হচ্ছে 6 বছরের দন্ত সংকেত। 18 বছরের আগে আক্কেল দাঁত ওঠে না কেন? 18 বছরের আগে আক্কেল দাঁত ওঠে না কেন? আক্কেল দাঁতটা হচ্ছে যে মানে এই ব্যাপারটা ডিপেন্ড করে আমাদের এই ম্যান্ডিবলের কত নিচে প্রথিত অবস্থায় দাঁতটা ছিল। সো আক্কেল দাঁত যে একদম লাস্টে, সেটা সবার লাস্টে, সবার নিচে প্রথিত অবস্থায় থাকে। মানে আমরা জন্মের সময় ধরো এইটা তোমার ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের এই নিচে ছোট করে হচ্ছে যে দাঁতের জন্য গঠনের জন্য যে অংশটা সেটা প্রথিত অবস্থায় থাকে। সো আস্তে আস্তে এটা উপরে ওঠে আক্কেল দাঁতটা। আর কাজ না থাকলে ওঠে কেন? আগে হয়তো কাজ ছিল, কাজ ছাড়া তো আর কিছু থাকে না, আগে হয়তো কাজ ছিল। এটা দাঁত কি হাড়ের অন্তর্ভুক্ত? হ্যাঁ, দাঁতকে বলা হয় হাড়ের ওয়ান কাইন্ড অফ হাড় বলে। দাঁত হচ্ছে যে খুবই শক্ত একটা স্ট্রাকচার। আক্কেল দাঁত ভাঙবা, আক্কেল দাঁত ভাঙতে গেলে তুমিই ভাঙা যাবা, বুঝছো দীপ? আক্কেল দাঁত যাদের উঠতে গিয়ে সমস্যা হয়, যারা আক্কেল দাঁত কাটে তারা আসলে বোঝে। মানে আক্কেল দাঁত যদি উঠতে সমস্যা হয় তখন বোনস কেটে, ম্যান্ডিবল কেটে তারপর দাঁত উঠানো লাগে, যে এত স্ট্রংলি। ছোট বড় কেন হয়? ছোট বড় হয় আমাদের খাবার সুবিধার জন্য, আমাদের খাওয়ার সুবিধার জন্য এই দাঁত ছোট বড় হয়। ওকে, সো দাঁত নিয়ে মোটামুটি কথাবার্তা অনেক সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সো কেউ বলতে পারবে না যে আমি প্রশ্নের উত্তর দিইনি। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল দাঁত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অস্থি। তো যে পাশে থাকবে এটা হচ্ছে আমাদের অস্থি। ধরো উপরের চোয়াল যদি হয় তাহলে এটা ম্যাক্সিলা হবে, নিচের চোয়াল হলে এটা ম্যান্ডিবল হবে। যে দাঁতটা হচ্ছে অস্থির ভেতর গ্রথিত অবস্থায় আছে বা অস্থির ভেতর গেঁথে গেছে। অস্থির যে জায়গায় দাঁতটা গাঁথে সেই জায়গাটাকে আমরা সকেট বলি। বোনসের যে জায়গায় দাঁতটা গাঁথে সেই জায়গাটাকে আমরা সকেট বলি। আমার কাছে ম্যাক্সিলাটা দেখতে চাইছিল আবার। তো এই যে ম্যাক্সিলাটা যদি দেখো, এই যে ম্যাক্সিলার এই জায়গাটায় দেখো দাঁত গাঁথার জন্য কিন্তু জায়গা আছে। দাঁত গাঁথার জন্য এই যে জায়গাগুলো ম্যাক্সিলার ভেতর থাকে এই জায়গাগুলোকে কিন্তু আমরা সকেট বলি, এবং দাঁত যেখানে গাঁথে সেই জায়গাটাকে বলে অ্যালভিওলার সকেট। দাঁত অস্থির যেখানে গ্রথিত হয় সে জায়গাটাকে আমরা বলি অ্যালভিওলার সকেট। জায়গাটার নাম হচ্ছে সকেট বলি আমরা, মেডিকেল ভাষায় কি বলি? সকেট বলি জায়গাটাকে। এবং এই যে আমাদের মানুষের দাঁত বিশেষ করে এত শক্তভাবে এই কোনো কিছুর ভেতর গ্রথিত অবস্থায় থাকে বলে আমরা বলি হচ্ছে থিকোডন্ট বলি। আমরা এই জিনিসটাকে বলা হয় থিকোডন্ট। ওডন্ট মানে দাঁত, থিকো মানে গ্রথিত, ঠিক আছে? সো দাঁতের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমাদের দাঁতের সবচেয়ে বাইরের একটা লেয়ার থাকে, দাঁতের সবচেয়ে বাইরের একটা লেয়ার থাকে। এই দাঁতের সবচেয়ে বাইরের যে লেয়ার, এই সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলি এনামেল।
দাঁতের সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা কি বলি? এনামেল। এনামেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এনামেলটা হচ্ছে আমাদের দাঁতের সবচেয়ে এই ওয়েট আচ্ছা, কার প্রশ্নের উত্তর দেয়নি? শাহজাদি পারভিন। যে যাদের প্রশ্নের উত্তর পাইনি আবার হচ্ছে যে এই কমেন্টে আড্ডা দেওয়া বাদ দাও, এটা আড্ডা দেওয়ার জায়গা না। কমেন্টের মধ্যে আড্ডা দিচ্ছ কেন সবাই? কাজ ছাড়া কেউ কমেন্ট করবে না, প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করো, কমেন্ট আড্ডা দেওয়ার জায়গা না। অদ্ভুত। খেয়াল করো যে আমাদের এই যে দাঁতের বাইরের যে অংশ, এই অংশটাকে আমরা বলি এনামেল বলি। দাঁত আর হাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে গঠনগত, যে দাঁত আর হাড়ের মধ্যে গঠনগত পার্থক্য থাকে। এই এনামেলটা হচ্ছে আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশ। এনামেলটা আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশকে আমরা কি বলি? এনামেল বলি। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এনামেল দাঁতের সবচেয়ে শক্ত অংশ হলেও এই এনামেলের মধ্যেই সবচেয়ে বেশি এই এনামেলটা ক্ষয়প্রাপ্তও হয়। যেহেতু সবচেয়ে বাইরের অংশ বলে এই এনামেলটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ও বেশি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এনামেল। এনামেলের পর দাঁতের যে অংশটা থাকে তাকে আমরা বলি ডেন্টিন। তাকে আমরা কি বলি? ডেন্টিন। এই ডেন্টিনের সুবিধা হচ্ছে ডেন্টিনের ভেতর ডেন্টিনের পর যে অংশটা, সেই অংশটাকে আমরা বলি পাল্প বলি। ডেন্টিনের পর যে অংশটা তাকে আমরা বলি পাল্প। আচ্ছা, কেউ সকেট কি জিনিস সেটা বোঝো নাই। সকেট কি জিনিস সেটা বোঝার জন্য ধরো এইটা হচ্ছে আমাদের দাঁতের অংশটা, এই নিচে ধরো একটা অস্থি আছে, সেই অস্থিটা এরকম, এটা হচ্ছে ধরো আমাদের ম্যান্ডিবলের যে অস্থি, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। ম্যান্ডিবলের মধ্যে তাহলে খেয়াল করে দেখো, এই দাঁতটা বসার জন্য, ম্যান্ডিবলের মধ্যে এই দাঁতটা বসার জন্য যে অংশটা থাকবে না, নিচু অংশ, এই নিচু অংশটাকে আমরা কি বলি? সকেট বলি। নিচু অংশটাকে আমরা কি বলি? সকেট বলি। সো যেমন দেখা যায় আমাদের যে তোমরা লাইট যেখানে বসাও, ছেলেরা বিশেষ করে লাইট যেখানে বসাও, লাইট যে জায়গাটায় বসাও, যে গর্তটার ভিতর লাইটটা বসাও, সেই জায়গাটাকে কি বলি আমরা? লাইট বসানোর সকেট। ঠিক তেমনি আমাদের অস্থির মধ্যে এই দাঁত বসার জন্য যে নিচু জায়গা থাকে সেটাকে আমরা বলি সকেট বলি। সো এটা হচ্ছে আমাদের সকেট। তো এই যে সবচেয়ে বাইরের অংশ তাকে আমরা বলি এনামেল, তারপর যে অংশ ভেতরে তাকে বলি আমরা ডেন্টিন, তারপরে অংশকে বলি আমরা পাল্প। তো পাল্পের মজার ব্যাপার হচ্ছে এই জায়গার মধ্যে ব্লাড সাপ্লাই থাকে, রক্তনালী থাকে, রক্ত সরবরাহ হয়। তারপর এই জায়গায় হচ্ছে ধমনী থাকে, শিরা থাকে এবং স্নায়ুজালকগুলো এই জায়গার মধ্যে থাকে। তো তোমাদের জন্য দুইটা কথা মনে রাখা লাগবে, একটা হচ্ছে এনামেল আর একটা হচ্ছে ডেন্টিন। এই দুইটা টার্ম তোমাদের জন্য মনে রাখতে হবে, যে পরীক্ষা এমসিকিউতে আসে যে দাঁতের সবচেয়ে বাইরের অংশ কি? এনামেল। এবং দাঁতের এরপরের ভেতরের অংশ কি? ডেন্টিন। দাঁতের সবচেয়ে শক্ত অংশ কি? এনামেল। দাঁতের কোন অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়? এনামেল। এখন তোমাদের মনে হইতে পারে যে এই লেয়ার শক্ত, আবার এই লেয়ার ক্ষয়প্রাপ্ত হয় কেন বেশি? এই লেয়ার শক্ত আবার এই লেয়ার বেশি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ এটা সবচেয়ে বাইরের দিকে থাকে, এবং বাইরের দিকে থাকে আমরা যে খাবার দাবারগুলো খাই, সেই খাবার দাবারগুলো মেইনলি এই জায়গাটাকে আমাদের বলে দাঁতের মাড়ি। এই জায়গাটাকে বলে আমাদের দাঁতের মাড়ি। এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের খাবার দাবারগুলো আটকায় থাকে। খাবার দাবারগুলো আটকায়, খাবার দাবারের সাথে ব্যাকটেরিয়া ইন্টারাকশন করে এই জায়গায় অ্যাসিডিক, মানে আমাদের দাঁতের যে লেয়ারটা, এই যে চুনোময় লেয়ার, সবচেয়ে শক্ত লেয়ার, মানে কি এর মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম কার্বনেট থাকবে বা ক্যালসিয়াম প্রোডাক্ট থাকবে, চুনোময় প্রোডাক্ট ভাঙার জন্য কি প্রয়োজন হবে? অ্যাসিড প্রয়োজন হবে। তো এখানে দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলো অ্যাসিডিটি বাড়ায় দেয়।
যে আমাদের অ্যাসিডিটি বাড়ায় দেয় বা আমাদের এখানে অ্যাসিডের পরিমাণ বাড়ায় দেয়, ফলে এই লেয়ারটা একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমাদের জন্য। সো দাঁত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের। এখন তোমাদের একটা ইনফরমেশন আমি এখান থেকে জানাইতে চাই। তোমরা সবাই জানো যে মানুষ কয় ভ্রূণস্তরীয়? মানুষ হচ্ছে আমাদের তোমরা সবাই জানো যে আমরা মানুষরা ত্রিভ্রূণস্তরীয়। কয় ভ্রূণস্তরীয়? 3 ভ্রূণস্তরীয়। আমাদের সবচেয়ে বাইরের যে লেয়ার ভ্রূণস্তরের, তারপর মাঝখানে, তারপর ভেতরে, সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা কি বলি? বাইরে মানে একটো, তাকে আমরা বলি একটোডার্ম। তারপর মাঝের যে লেয়ার তাকে আমরা কি বলি? মেসোডার্ম। তারপর ভেতরের যে লেয়ার তাকে আমরা কি বলি? এন্ডোডার্ম। তার মানে কি? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। 3 ধরনের ডার্ম আছে আমাদের। 3 ধরনের ডার্মকে আমরা ভ্রূণস্তর বলি। লাস্ট দিন আমাকে একজন প্রশ্ন করছিল, খুব সম্ভবত আমার গ্রুপেই একজন প্রশ্ন করছিল যে হাইড্রার মধ্যে মেসোডার্মের বদলে তো মেসোগ্লিয়া থাকে, সো হাইড্রা কেন আমাদের ত্রিভ্রূণস্তরীয় না? ব্যাপারটা হচ্ছে ভ্রূণস্তরের একটা শর্ত আছে যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এদের শর্ত আছে যে এরা একদম আদি অবস্থায় একটা ফিটাস বা একটা মানুষ বা একটা প্রাণীর জন্মের অবস্থায় এই জিনিসগুলো থাকে। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো থেকে কিছু তৈরি হতে হবে, কোনো অঙ্গ তৈরি হতে হবে। হাইড্রার মধ্যে থাকে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া থেকে কিন্তু কিছু আলটিমেটলি তৈরি হয় না। যেহেতু তৈরি হয় না, সেটাকে আমরা ভ্রূণস্তর হিসেবে ক্যালকুলেট করতে পারি না। তো এই যে খেয়াল করো, আমাদের দাঁতের মধ্যে যদি দেখো, দাঁতের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে এনামেল। সো দাঁতের সবচেয়ে বাইরের অংশ যেহেতু এনামেল, তার মানে এই ভ্রূণস্তরের মধ্যে দেখো, ভ্রূণস্তরের সবচেয়ে বাইরের লেয়ার কি? একটোডার্ম। সো ভ্রূণস্তরের সবচেয়ে বাইরের লেয়ার একটোডার্ম থেকে এনামেল তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, নবম অধ্যায়ে গেলে পাবো, বাট এখান থেকে আমরা জেনে রাখি যেহেতু দাঁতের সবচেয়ে বাইরের অংশ এনামেল, তাহলে এনামেল কোন লেয়ার থেকে তৈরি হয়? এনামেল তৈরি হয় একটোডার্ম থেকে। আর মাঝখানের অংশের নাম কি? ডেন্টিন। তার মানে ডেন্টিন কোথা থেকে তৈরি হবে? তাহলে মাঝখানের লেয়ারের নাম কি? মেসোডার্ম। তার মানে ডেন্টিন তৈরি হবে কোথা থেকে? মেসোডার্ম থেকে তৈরি হবে। এগুলা সব কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই তোমাদের পড়ানো। আচ্ছা, এবার দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা। ডায়াবেটিক্স রোগীদের দাঁতে কি পোকা ধরার সম্ভাবনা বেশি? ডায়াবেটিক্স রোগীদের গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে তাদের রক্তে, গ্লুকোজের পরিমাণ তাদের দাঁতে বেশি থাকে না, ঠিক আছে? সো রক্তে বেশি থাকে বলে তাদের দাঁতে পোকা হওয়ার সম্ভাবনাও বেশি আছে। কিন্তু তাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, ডায়াবেটিক্স রোগীদের দাঁতে সেন্সেশন কমে যায়। মানে আমরা দাঁতে ব্যথা হলে যেরকম অনুভূতি পাই, তারা ব্যথা হলে এরকম অনুভূতি পায় না। নাসির হোসেন জিজ্ঞাসা করছে থিকোডন্ট আবার বলেন। নাসির খেয়াল করো, ওডন্ট মানে হচ্ছে দাঁত, আর থিকো মানে গ্রথিত। আমাদের দাঁতগুলো অস্থিতে গ্রথিত অবস্থায় থাকে, দ্যাটস ওয়াই আমরা কি বলি? থিকোডন্ট বলি। ওকে, আর কারো ক্যালসিয়াম কার্বনেট কি বললেন? শুনতে পাইনি। আমি বলছি যে আমাদের দাঁতটা শক্ত, শক্ত মানে আমাদের দাঁতের গঠনের মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকবে। মেইনলি আমাদের দাঁতের বাইরেটা চুনময় একটা স্তর হয়, দ্যাট মিনস ইস ক্যালসিয়াম কার্বনেট হয়। সো এই ক্যালসিয়াম কার্বনেট মানে ইটস কোয়াইট লাইক ক্ষারীয় পদার্থ, তাই না? আচ্ছা, বলতেছি তো ক্ষারীয় হয়। তো আমাদের এই দাঁতে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, আমরা যদি দাঁত না মাজি না, অনেক খাচ্চর মানুষ আছে না দাঁত মাজে না, দাঁত না মাজলে কিন্তু আমাদের দাঁতের অ্যাসিডিটি বেড়ে যাবে, এবং অ্যাসিডিটি বেড়ে গেলে আমাদের দন্ত ক্ষয় কিন্তু বেশি হবে, কারণ ক্যালসিয়াম কার্বনের সাথে অ্যাসিড ক্রিয়া করবে। অ্যান্সার কি এনামেল দিব না একটোডার্ম দিব? আচ্ছা দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দাঁতের সবচেয়ে বাইরের লেয়ার কি, তুমি অবশ্যই বলবে দাঁতের সবচেয়ে বাইরের লেয়ার এনামেল। তোমাকে যদি প্রশ্ন করা হয় এনামেল কোন ভ্রূণস্তর থেকে এসেছে, তার মানে কি এনামেল কোন ভ্রূণস্তর থেকে এসেছে? এনামেল এসেছে আমাদের একটোডার্ম থেকে। এনামেল কোথা থেকে আসছে? এনামেল আসছে একটোডার্ম থেকে, আমাদের এনামেলটা আসছে। তোমাকে যদি জিজ্ঞেস করে দাঁতের 2 নাম্বার লেয়ারের নাম কি একটোডার্মের পর, তাহলে উত্তর হবে ডেন্টিন। তোমাকে যদি প্রশ্ন করা হয় ডেন্টিন কোন লেয়ার থেকে আসছে, অ্যান্সার হবে ডেন্টিন মেসোডার্ম থেকে আসছে, ঠিক আছে? আর পাল্প কোথা থেকে তৈরি হয়? পাল্পটা একদম ভেতরের লেয়ার বলা হয় যেটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে, বাট এটা খুব বেশি এমসিকিউতে আসতে দেখা যায় না, দ্যাটস ওয়াই আমি তোমাদের এই জিনিসটা মেনশন করি নাই।
নাফিসা তারুর নাম জিজ্ঞাসা করছে মেসোডার্ম থেকে আমাদের কোন কোন অঙ্গ তৈরি হয়। নাফিসা, মেসোডার্ম থেকে কোন কোন অঙ্গ তৈরি হয় এগুলো আমরা জানবো আমাদের নবম অধ্যায়ে একদম ইন ডিটেলস ভ্রূণস্তর থেকে কি কি আসে আমরা জানবো। কিন্তু হচ্ছে আমরা এখানে যেটা জানতেছি হচ্ছে যে আমাদের এই এতটুকু পড়া রিলেটেড যে কি কি আছে সেগুলো আমরা জানতেছি, ঠিক আছে। এতটুকুর মধ্যে আমরা জাস্ট জানতে পারলাম যে আমাদের একটোডার্ম এন্ডোডার্ম এই দুইটা মনে রাখতে গেলে সুবিধা হবে, তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি তোমাদের পড়িয়ে দিলাম। আর দাঁত আর বোনসের মধ্যে পার্থক্য একজন কয়েকবার জিজ্ঞাসা করছে। দাঁতের মধ্যে মেইনলি ক্যালসিয়াম আর ফসফরাস এই দুইটা জিনিস থাকে, ক্যালসিয়াম ফসফরাস এই জিনিসগুলো আমাদের দাঁতের মধ্যে থাকে, কিন্তু বোনসের ভেতর কিন্তু আমাদের ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম অ্যানাদার মিনারেল থাকে। আর একটা হচ্ছে প্রোটিন থাকে বোনসের মধ্যে আমাদের প্রচুর, কে বলা হচ্ছে কোলাজেন নামক একটা প্রোটিন থাকে। এই কোলাজেন নামক প্রোটিনটা আমাদের দাঁতের মধ্যে আমরা দেখতে পাই না, তো এই জন্য কোলাজেন নামক প্রোটিনটা আমরা দাঁতের মধ্যে দেখতে পাই না বলে আমরা দাঁতকে হচ্ছে কিন্তু কি বলি না, আমরা দাঁতকে বোনসের মধ্যে ফেলি না। মাড়ির নিচেও কি এনামেল থাকে কিনা, হ্যাঁ মাড়ির নিচ পর্যন্ত এনামেল ডেন্টিন, এনামেলটা দাঁত মাড়ির নিচে সেভাবে থাকে না, ডেন্টিনটা থাকে মাড়ির নিচে, এনামেলের পাতলা একটা লেয়ার থাকে জাস্ট। ওকে, সো আমরা প্রশ্ন উত্তর মোটামুটি দিয়ে দিছি। তাও যদি কেউ প্রশ্ন উত্তর না পাও আই এম সরি, সে আমাকে ইনবক্স করতে পারো বা আমরা ডিসকাশন পোস্টে তোমরা বলবে, অ্যান্সার দিয়ে দেবো। সো দাঁতের ব্যাপারে গেল। দাঁতের পর যেটা আসে সেটা হচ্ছে আমাদের জিহ্বা। দাঁত নিয়ে তোমরা যা জানলা বহুত কিছু জেনে ফেলছো দাঁত নিয়ে। একদম আজকে দাঁত নিয়ে তোমাদের পিএইচডি হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিহ্বার একটা মোটামুটি ডায়াগ্রামেটিক পিকচার, যে এটা হচ্ছে আমাদের মোটামুটি জিভ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমাদের জিহ্বার উপরের অংশ। মানে আমাদের জিভকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে ধরো এই অংশটা জিভের একটা অংশ, আর একটা হচ্ছে উল্টাইলে যে অংশ পাওয়া যায়। আমি তোমাদের উপরের অংশও দেখাচ্ছি। সো উপরের অংশ তো বা সামনের দিকের অংশ, এটাকে বলে ভেন্ট্রাল সারফেসও বলা হয়। এটাকে আমরা কি বলতে পারি, ভেন্ট্রাল সারফেস বা উপরের অংশ, ঠিক আছে। এটা আমাদের জিহ্বার ভেন্ট্রাল সারফেস বা উপরের দিকের অংশ। সো বা উপরের বা সামনের অংশ বলতে পারি আমরা, একে সামনের অংশ বললেই বেটার। আমরা তোমাদের ফার্স্ট দিন সামনে মানে অ্যান্টেরিয়র পড়াইছিলাম না, সেই টাইমে আমার ভেন্ট্রাল বলাটা উচিত ছিল, আমার বলতে মনে নাই যে সামনে মানে আমরা ভেন্ট্রালও বলি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জিহ্বার একদম ভেন্ট্রাল সারফেস বা সামনের দিকের অংশ। মানে তুমি জিভটা যদি বের করো তাইলে হচ্ছে যে আমরা জিভে বের করলে যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে ভেন্ট্রাল অংশ। কমেন্টে কোনো ফাও কথা বলবা না কেউ, দয়া করে কমেন্টে কেউ ফাও করে কথা বলবা না, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। দেখো, সো ভেন্ট্রাল সারফেস, তো ভেন্ট্রাল সারফেসটা হচ্ছে আমাদের জিহ্বা বের করলে আমরা হচ্ছে যে অংশটা দেখতে পাই সহজভাবে সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল সারফেস। সো আমাদের এই টাঙের এই অংশটাকে আমরা ভেন্ট্রাল সারফেস বা সামনের অংশ বলি। টাঙের মধ্যে আমাদের জন্য যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ভেন্ট্রাল সারফেসে এরকম ভি শেপের মতো একটা অংশ থাকে। তো একদম বের করলে জিহ্বা যদি বের করো দেখবা আমাদের টাঙের মধ্যে এরকম ভি শেপ একটা অংশ থাকে, যেটাকে আমরা বলি সালকাস। সালকাস মানে নিচু জায়গা, ভি শেপ জায়গাটা একটু নিচু থাকে। সালকাস টার্মিনালিস মানে শেষের দিকে, ঠিক আছে। তার মানে আমাদের জিহ্বার একদম শেষের দিকে একটা নিচু জায়গা থাকে, যাকে আমরা কি বলি, সালকাস টার্মিনালিস বলি। তো সালকাস টার্মিনালিসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলি, যে আমি কেন এই জায়গাটাকে ডিমার্কেশন করলাম। সেটা হচ্ছে আমাদের টাংটা মেইনলি রিলেটেড কিসের সাথে, আমাদের টাং আমরা বলি মেইনলি রিলেটেড উইথ দ্য টেস্ট,
আমাদের টাং টেস্টের সাথে রিলেটেড। একদম জিহ্বার সামনের অংশ আমাদের কোন ধরনের টেস্ট এই আমরা মিষ্টি, তার দুই পাশে লবণাক্ততা, তার দুই পাশে অম্লতা, ইংরেজি যদি বলি সুইট, সল্টি, সাওয়ার, আর এই যে একদম পেছনে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে তিক্ততা, তিক্ততা বা বিটার টেস্ট। ঠিক আছে, তিক্ততা বা বিটার টেস্ট। তো এই তিক্ততা বা বিটার টেস্টটাকে কেন পেছনে দেওয়া হইলো, আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা কেন এটাকে পেছনে দিলেন? কারণটা হচ্ছে যে তিক্ততা যদি সামনে থাকতো, তোমার মিষ্টতার জায়গায় যদি তিক্ততা থাকতো, তিতা জিনিস তোমাকে জীবনে কেউ খাওয়াইতে পারতো না। এই জন্য তিক্ততাটা একবারে পেছনে দিচ্ছে। যখন তুমি তিতা স্বাদ বুঝবা ততক্ষণে তোমার গলায় চলে গেছে জিনিস। আর এই মাছ বরাবর আরেকটা স্বাদ আছে যেটাকে আমরা বলি উমামি। উমামি একটা নতুন স্বাদ যেটা তোমাদের বইয়ে বলা নেই, মোস্ট অফ জায়গায় বলে না। উমামিটা হচ্ছে মানে রসুনের স্বাদ বা কাঁচা মাংসের যে স্বাদ আছে সেই স্বাদটাকে উমামি বলা হয়। এখন একটা প্রশ্ন এখানে আসে যে ঝাল কেন নেই? আমাদের একটা স্বাদের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ঝাল, বাট এখানে স্বাদের ক্ষেত্রে ঝালের কথা কেন বলা নেই? ঝালের কথা কেন বলা নেই সেটা যদি বুঝতে চাও তাহলে একটু চিন্তা করে দেখো। ধরো মরিচ ধরছো তুমি, ধরার পর এই জায়গায় হাত দাও জ্বলবে, এখানে হাত দাও জ্বলবে, ভুলে হচ্ছে তুমি ওয়াশরুমে চলে গেলা, জ্বলে পুড়ে তুমি ছারখার। ঠিক আছে, সো মরিচ ধরার পর আমাদের হাত ধুইতে হয়, কারণ মরিচের ভেতর যে পদার্থটা থাকে সেটা ইরিটেটিং পদার্থ এবং সেটা ইরিটেশন করে। যে জায়গায় তুমি ধরবা সেই জায়গায় একটা বার্নিং সেন্সেশন বা একটা জ্বালা তৈরি করবে তোমার, এটা হচ্ছে মরিচের কাজ। কিন্তু তুমি ধরো হচ্ছে চিনি নিয়ে মুখে ঘষা শুরু করছো, চিনি নিয়ে মুখে ঘষলে তুমি কখনো মিষ্টি অনুভব করবা? বা ধরো একটু হচ্ছে চটপটির টক নিয়ে মুখে ঘষতেছো, তুমি কি টকটক অনুভব করবা যতক্ষণ তোমার জিহ্বায় না লাগবে? ধরো তুমি একটু লবণ নিয়ে হচ্ছে গলায় ঘষতেছো, তুমি কি হচ্ছে কখনো লবণাক্ত স্বাদ অনুভব করবা? বাট একটু মরিচ ঘষে দেখো তো গলায়। তার মানে ঝালটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্নিং সেন্সেশন, বা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সেরকম একটা সেন্সেশন। ঝাল করে কি, আমাদের এইখানে যে সাতকুড়িগুলো থাকে, সাতকুড়িগুলোকে পুড়ায় দেয়, সাতগুলিগুলোকে হচ্ছে জ্বালায় দেয়, এটা হচ্ছে ঝালের কাজ। আচ্ছা, প্রশ্ন কি আসছে? সাতকুড়ি তো জিহ্বায় থাকে নাকি? হ্যাঁ, সাতকুড়ি তো হচ্ছে জিহ্বাই থাকে। ঠিক আছে, ওকে। সো ঝালটা তার মানে আমাদের কোনো টেস্ট না, এটা একটা হচ্ছে ইরিটেশন বা জ্বালাতন। আচ্ছা, তো ঝাল কোনো আমাদের কোনো টেস্ট সেন্সেশন না। ঠিক আছে, এখন আমাদের এই যে স্বাদ নেওয়ার জন্য, আমরা স্বাদ অনুভব করার জন্য আমাদের কিন্তু কিছু কি থাকে, আমাদের স্বাদ অনুভব করার জন্য কিছু সাতকুড়ি থাকে। আমাদের স্বাদ নেওয়ার জন্য কিছু কি থাকে, সাতকুড়ি, বা ইংরেজিতে আমরা একে বলি টেস্ট বাড। এই স্বাদ নেওয়ার জন্য এই জায়গাগুলো জুড়ে কি থাকে, কিছু সাতকুড়ি থাকে, বা যেগুলোকে আমরা বলি টেস্ট বাড। টেস্ট বাডগুলো দেখতে এরকম হয়, এরকম গোলাকৃতির টেস্ট বাড হয়। টেস্ট বাডের উপরে এরকম এরকম লোমের মতো থাকে। এরা হচ্ছে যে আমাদের এই টেস্ট সেন্সেশনগুলো নিয়ে যায়। এই সেলগুলাকে, এই যে টেস্ট নেওয়ার জন্য যে সেলগুলো আছে না, যেটাকে আমরা গাস্টেটরি সেল বলি, এটা হচ্ছে আমাদের একটা সাতকুড়ির ছবি। এই সাতকুড়ির ভেতর আমাদের এই যে সেলগুলো থাকে আমরা তাদেরকে কি বলি, গাস্টেটরি সেল বলি। তার মানে স্বাদকে আমরা মেডিকেলীয় ভাষায় গাস্টেশনও বলি, স্বাদ নেওয়াকে আমরা হচ্ছে মেডিকেলীয় ভাষায় গাস্টেশনও বলি। ঠিক আছে, জ্বর হলে সব কিছু তিতা লাগে কেন? জ্বর হলে সব কিছু তিতা লাগার কারণ হচ্ছে যে আমাদের যখন জ্বর হয়,
আমাদের যখন জ্বর হয় তখন জ্বর হলে আমাদের এই সাতকুড়িগুলো না ঠিকমতো কাজ করতে পারে না, আমাদের ব্রেনেরতে পাইরোজেন লেভেল বেড়ে যায়। জ্বর হওয়ার কারণ হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকাগুলো যখন কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নিজে যুদ্ধ করে পারে না, তখন আমাদের শ্বেত রক্তকণিকাগুলো এই ইনফরমেশন ছড়ায় দেয় মস্তিষ্কে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে ছড়ায় দেয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যাইতে হলে এর পাইরোজেন ক্ষরণ করা লাগে, ইন্টারলিউকিন ক্ষরণ করা লাগে, কিছু পদার্থ ক্ষরণ করা লাগে। বিশেষ করে ইন্টারলিউকিনটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদের বই জাস্ট পাইরোজেনের কথা বলা আছে। ইন্টারলিউকিন, এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ইন্টারলিউকিনের বাংলা কি, ইন্টারলিউকিনের কোনো বাংলা নাই। ইন্টারলিউকিন মানে ইন্টারলিউকিন। এই ইন্টারলিউকিন তারপর হচ্ছে পাইরোজেন নামক যে পদার্থগুলো ক্ষরণ করে, এরা করে কি আমাদের এই যে সাতকুড়িগুলো আছে, অম্লতা, লবণাক্ততা, মিষ্টতা, এই সাতকুড়িগুলাকে এসে ক্ষতিগ্রস্ত করে। এই সাতকুড়িগুলা আর ঠিকমতো কাজ করে না, ওরা ঠিকমতো স্বাদ বহন করতে পারে না। এমন না যে আমাদের শুধুমাত্র তিক্ততাই লাগে বা স্থিতা লাগে, জ্বর আসলে দেখবা আমাদের টেস্ট সেন্সেশনই আর ঠিকমতো কাজ করে না। এবং আমাদের টেস্ট সেন্সেশনের সাথে কিন্তু আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে আমাদের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা। আমরা কি ঘ্রাণ নিতে পারি কি না? টাং কি কোনো বোন? না, টাং ইজ এ মাসেল। আচ্ছা, আসবো টাঙের মধ্যে। সো আমরা কোনো ঘ্রাণ নিতে পারি না। জ্বর আসলে হয় কি আমাদের যখন ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কমে যায়, তখন আমাদের স্বাদ নেওয়ার সেন্সেশনটাও কমে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে? মিষ্টি সাতকুড়িতে টক জিনিস ছোঁয়ালে কেমন স্বাদ লাগবে? মিষ্টি সাতকুড়িতে তুমি যদি টক জিনিস ছোঁয়াও, টক জিনিস ছোঁয়ালেও তুমি এক ধরনের স্বাদ পাবা, কিন্তু হচ্ছে যে মানে সেইভাবে টক স্বাদটা পাবা না। আর ব্যাপারটা হচ্ছে টকটা তো একটা পানি, সেই জিনিসটাকে ছড়ায় যাবে না আমাদের জিহ্বার মধ্যে, সে একটা জায়গায় থাকে না। আর প্রশ্ন আসছে হচ্ছে কুকুর, পাইরোজেন লেভেল কি? পাইরোজেন হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ যা আমাদের তাপমাত্রা, দেহের তাপমাত্রা বাড়ায়। সেটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা থেকে খরিত হয়। টাং কি কোনো বোনস? নো, টাং কোনো বোনস না, টাং ইজ এ মাসেল। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও টাং কোন ধরনের মাসেল। টাং কোন ধরনের মাংসপেশি? কমেন্টে জানো এটা। উমামি কি? উমামি এক ধরনের টেস্ট সেন্সেশন, রসুনের মতো টেস্ট বা ঐচ্ছিক পেশি, ঠিক আছে? টাং কিন্তু আমাদের একটা ঐচ্ছিক পেশি বা স্কেলেটাল মাসেল। আমাদের দেহের ভেতরে যে পেশিগুলো আছে সকল পেশি কিন্তু নর্মালি অনৈচ্ছিক পেশি। আমাদের দেহের ভেতরে যে পেশিগুলো আছে মোস্ট অফ পেশি অনৈচ্ছিক পেশি। শুধুমাত্র দুইটা জায়গায় ঐচ্ছিক পেশি আমরা দেখতে পাই, একটা হচ্ছে আমাদের টাং আর একটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। টাং এবং ডায়াফ্রাম এই দুইটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। টাং এবং আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যে থাকে তারা কিন্তু ঐচ্ছিক পেশি, আর ভেতরের বেশিরভাগ জিনিসই থাকে আমাদের অনৈচ্ছিক পেশি থাকে আমাদের দেহের ভেতরে। ওকে, সো যেটা বলতেছিলাম, কোথায় জেনেছিলাম, সাতকুড়িকে আমরা গাস্টেটরি সেল বলি। ধরো তুমি স্বাদ পাচ্ছ না, স্বাদ না পেলে তখন আমরা একটা রোগের নাম জানি। যখন কেউ স্বাদ পায় না তখন তাকে আমরা বলি স্বাদ পাওয়া, মানে স্বাদ মানে হচ্ছে মেডিকেল ভাষায় গুইশিয়া। স্বাদ মানে মেডিকেল ভাষায় হচ্ছে গুইশিয়া। তো স্বাদ না পেলে আমরা তাকে বলি অ্যাগুইশিয়া। অ্যাগুইশিয়া, স্বাদ যদি না পায় তখন আমরা সেই রোগটাকে বলি অ্যাগুইশিয়া। জাস্ট তোমাদের জানার জন্য দিলাম যে অনেক সময় আমরা স্বাদ পাই না, না তখন সেটাকে মেডিকেল ভাষায় অ্যাগুইশিয়া। স্বাদের মেডিকেলীয় টার্ম হচ্ছে গুইশিয়া। গুইশিয়া, কঠিন কঠিন কিছু টার্ম। আচ্ছা দেখো, তো আমাদের জিহ্বার ব্যাপারে এইতটুকু কথাবার্তা আমরা জানলাম। জিহ্বার ব্যাপারে, জিহ্বার ব্যাপারে আরও কিছু কথাবার্তা আমাদের জানতে হবে, কারণ আমাদের আরও কিছু বইয়ের মধ্যে আরও অনেকগুলো পেশি দেওয়া আছে।
আচ্ছা, আর প্রশ্নের উত্তর তোমরা তো পাবা আস্তে আস্তে। আচ্ছা দেখো, এতটুকু তোমাদের তোলা হয়ে গেলে আমি একটু মুছে, আচ্ছা এই পাশটা মুছে এই পাশটা মুছে জিহ্বার আরেকটা জিনিস তোমাদের আমি একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে আমাদের এই যে জিহ্বা, আমাদের এই জিহ্বার মধ্যে এই জিহ্বার যে এপিথেলিয়াম আবরণ, এপিথেলিয়াম আবরণ কি তোমরা 9 10-এ পড়ছো, তোমরা নিশ্চয়ই 9 10-এ পড়ছো যে আমাদের দেহের অনেক ধরনের টিস্যু থাকে, সেই টিস্যুর মধ্যে এক টাইপের টিস্যু হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। আমরা 4 ধরনের বেসিক বা প্রধান টিস্যু বলি প্রাণী দেহে, এপিথেলিয়াম টিস্যু, একটা কানেকটিভ টিস্যু বা তোমাদের বই ভাষায় আবরণী কলা, যোজক কলা, স্নায়ু কলা আর পেশি কলা। সো এপিথেলিয়াম মানে আবরণী কলা। তো আমাদের এই টাঙের যে এপিথেলিয়াম সেটা হচ্ছে এরকম কেরাটিনাইজড, কেরাটিনাইজড, প্রত্যেকটা কথা আমি ডিফাইন করব। কেরাটিনাইজ, স্ট্র্যাটিফাইড, স্কোয়ামাস এপিথেলিয়াম। কেরাটিনাইজড মানে ডেড সেলের একটা লেয়ার থাকে। ক্লাস কতক্ষণ হবে এই প্রশ্ন করে লাভ নেই, ক্লাস সবসময় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে, আজকে আরও বেশি ক্লাস হবে। সমস্যা কি, তোমাদের কি তারা আছে? সবাই তো বাসায় আছো। কেরাটিনাইজ মানে মৃত কোষ, ডেড সেলের একটা মৃত কোষের একটা কঠিন আবরণ। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে কয়েক লেয়ারের, মানে এক লেয়ারের না, কয়েক লেয়ারের। স্কোয়ামাস মানে আমরা জানি আই সাকার, ব্যাপারটা এমন যে এরকম একটা জিনিস, তার মধ্যে এরকম আই সাকার, এরকম কয়েক লেয়ারের থাকে, এক লেয়ারের না, কয়েক লেয়ারে থাকবে এই এপিথেলিয়াম আবরণটা। তো টাঙের যে এপিথেলিয়ামটা আছে এর উপরে একটা ডেড সেলের আবরণ থাকে, ঠিক আছে? তোমরা যারা প্রশ্ন করেই যাচ্ছ, তোমাদের আমি বললাম যে তোমরা প্রশ্নগুলা একটা নির্দিষ্ট টাইমে করো। আমি পড়াচ্ছি, সেই পড়ানোটার দিকে খেয়াল করো, খেয়াল করে একটা নির্দিষ্ট টাইমে তোমরা প্রশ্নগুলো করো। আমি বসে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিই, সবাই তোমাদের প্রশ্নগুলো শুনলো, তুমিও ঠিকভাবে বেনিফিটেড হলে। কিন্তু তুমি কি করছো, তুমি পড়ার দিকেও মনোযোগ করছো না, তুমি জাস্ট প্রশ্ন করেই যাচ্ছ। প্রশ্ন করার জন্য তো আমি বলেছি একটা টাইম দিব, যে টাইমে আমি বসে সকলের প্রশ্নের উত্তর দিব। সো এখন যদি তুমি আর্লি প্রশ্ন করো তাহলে কিন্তু তোমার প্রশ্নটা হারিয়ে যাচ্ছে। সো এখন তুমি আমার পড়ার দিকে একটু খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করে তারপর আমি টাইম দিব, তখন তুমি তোমার প্রশ্নগুলো করো। এটা যদি করো আমার মনে হয় ঠিকভাবে সকলের প্রশ্ন উত্তর পাবে এবং তোমাদেরও পড়ার মধ্যে মনোযোগ এবং ডিস্ট্রাকশনগুলো দূর হবে, ঠিক আছে? কারণ এক লাইন পড়ানো আর এক লাইনের উত্তর দেওয়া, এক লাইন পড়ানো এবং এক লাইনের উত্তর দেওয়া তো সম্ভব না, তাই না? সো আমি পড়িয়ে নিই একটু, তারপর তোমাদের উত্তর দিব। তো দেখা যায় এই যে, এবং আমার কথার যখন সামনে যাবে তখন তো তোমার প্রশ্ন উত্তর চলেও আসতে পারে, তোমার মনের প্রশ্ন উত্তর। সো এখনই প্রশ্ন না করে আমি যখন টাইম দিব তখন প্রশ্নগুলো করো সকলে। সো দেখা আমাদের এই যে এপিথেলিয়ামগুলো আছে, এই এপিথেলিয়ামের উপরে একটা ডেড সেলের লেয়ার থাকে, এই জন্য কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বলে। তো এগুলো সব স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়ামের আবরণ। তো এই যে আমাদের জিহ্বার উপরে এত মোটা একটা আবরণ দেওয়ার কারণটা কি? এত মোটা আবরণ দেওয়ার কারণ আমরা জিহ্বার মাধ্যমে প্রতিনিয়ত খাবার খাচ্ছি। যদি আমাদের এই লেয়ারটা না থাকতো, এই কেরাটিনাইজ এরকম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বা মোটা লেয়ার না হতো, তাহলে কিন্তু আমাদের জিহ্বার যে মাংসপেশি আছে এগুলো একদম ছিঁড়ে যেত। সো দ্যাটস ওয়াই আমাদের এই জায়গায় লেয়ারটা এত মোটা দেওয়া হয়। কিন্তু মোটা দেওয়া হলেও ঝামেলা হচ্ছে কি, এই লেয়ারগুলোর মাঝখান থেকে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়। এই যে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয় বা এরকম অংশ বের হয়, এই জিহ্বার মধ্যে দেখা যায় এরকম অংশ রয়েছে যাদেরকে আমরা বলি প্যাপিলা, যাদেরকে আমরা কি বলি? প্যাপিলা। তো আমাদের জিহ্বার ভেতর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটাকে আমরা বলি হচ্ছে প্যাপিলা, যেটাকে আমরা কি বলি? প্যাপিলা।
প্যাপিলার বা একে আমরা বলি মাংসল অভিক্ষেপ, ঠিক আছে। এই জিহ্বার যে মাংস আছে সেই মাংসটা এরকম বাইরের দিকে বের হয়ে যায় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, এটাকে আমরা বলি কি প্যাপিলা বলি। সো এটাকে বলি প্যাপিলা বা মাংসল অভিক্ষেপ। এবং এই প্যাপিলার মাথায় মাথায় না আমাদের সাতকুড়িগুলা থাকে, কারণ শুধু যদি কেরাটিনাইজ লেয়ার থাকতো তাহলে কিন্তু সাতকুড়িগুলা থাকার কোনো জায়গা ছিল না, কারণ এগুলো ডেড সেলের লেয়ার, সাতকুড়িগুলা কিন্তু ডেড সেলের ভেতর থাকবে না। সো এই প্যাপিলাগুলোকে আমরা বলি মাংসল অভিক্ষেপ। সো প্যাপিলা 4 ধরনের প্যাপিলা থাকে। প্যাপিলা আমাদের কয় টাইপের? 4 ধরনের। ফাঙ্গিফর্ম একটা হচ্ছে, একটা নাম হচ্ছে, নামগুলো একটু মনে রাখো, একটা হচ্ছে ফাঙ্গিফর্ম, একটা হচ্ছে ফিলিফর্ম, একটা হচ্ছে ফলেট, আরেকটা হচ্ছে সারকামভ্যালেট। তো এই 4টা নাম একটু লিখে নাও, ঠিক আছে। এই 4 ধরনের প্যাপিলা থাকে। ফাঙ্গিফর্মটা হচ্ছে এটা ফাঙ্গাসের মতো দেখতে হয় কিছুটা, ফাঙ্গাস মানে ছত্রাকের মতো। ফিলিফর্ম হচ্ছে এরকম লম্বা লম্বা হয় ফিলিফর্মগুলা। আর ফলেটটা হচ্ছে অনেকটা দেখতে ছুরির মতো হয় ফলেটটা দেখতে। আর সারকামভ্যালেটটা হয় কি এরকম গোল গোল হয়, গোল গোল যেগুলো হয় সেগুলোকে বলা হয় সারকামভ্যালেট। এই জায়গাটা দিয়েই সারকামভ্যালেটগুলো থাকে। সো 4 ধরনের প্যাপিলা পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের আরেক বইয়ের ইনফরমেশন আছে, তোমাদের মেইন বইয়ের মধ্যে এই জিনিস নাই, বাট এই জিনিস আসতে পারে। আচ্ছা, সো এই জিনিসটা একটু লিখে নাও, আমাদের 4 ধরনের প্যাপিলা থাকে। এখন একটা জিনিস কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, আমাদের যে সাতকুড়িগুলো আছে না, সাতকুড়িগুলো কিন্তু 5 থেকে 10 দিন পর পর, এই 5 থেকে 10 দিন পর পর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? ছিন্ন ভিন্ন হয়ে যায়। মানে আমাদের সাতকুড়িগুলার আয়ুষ্কাল 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিনের বেশি আমাদের সাতকুড়িগুলো বাঁচে না। কেন 5 থেকে 10 দিনের বেশি আমাদের সাতকুড়ি বাঁচে না? কারণ আমরা যে খাবার খাই, আমরা যে ভ্যারিয়াস টাইপস অফ ফুডস খাই, আমরা গরম খাবার খাই, ঠান্ডা খাবার খাই, এই গরম এবং ঠান্ডা নানা ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের সাতকুড়িগুলা বা টেস্ট বার্ডগুলা ক্রমাগত ইনজুর্ড হয়। টেস্ট বার্ডগুলো ক্রমাগত কী হয়? ইনজুর্ড বা ক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের দেহের মধ্যে যে জায়গা যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা করছে কি সেই জায়গাগুলোকে রূপান্তরের সুযোগ দিছে, সেই জায়গাগুলোকে পরিবর্তনের সুযোগ দিছে। যেমন আমাদের লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আমাদের বডির ভেতর পরিবাহিত হয়, এবং লোহিত রক্তকণিকা থেকে শুরু করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অঞ্চক্রিকা, যে কোনো রক্তকণিকার কথা বলো, আমাদের সকল রক্তকণিকা কিন্তু আমাদের দেহের যত টক্সিক প্রোডাক্ট আছে বা বিষাক্ত বর্জ্য পদার্থ আছে ও কিন্তু পরিবহন করে। সো যেহেতু বিষাক্ত জিনিস পরিবহন করে, ও যদি বেশি দিন ওর আয়ুষ্কাল হয়, তার মানে কি ও বিষাক্ত জিনিসগুলো বেশি বেশি ধারণ করবে। সো সেখান থেকে কিন্তু আমার ক্যান্সার হওয়ার পসিবিলিটিস থাকে। ঠিক তেমনি আমাদের এই সাতকুড়িগুলো এত খাবারের সংযোগে আসে, খাবারের সংযোগে আসে, তখন দেখা যায় আমাদের কি হয়, তখন আমরা এই জিনিসগুলো সাতকুড়িগুলো ছিন্ন ভিন্ন হয় বা ক্ষতিগ্রস্ত হতে থাকে, ইনজুর্ড হতে থাকে। দ্যাটস ওয়াই সাতকুড়িগুলো প্রতিস্থাপিত হয়, 5 থেকে 10 দিন পর ছিন্ন ভিন্ন হয় বা প্রতিস্থাপিত হয়। এপিথেলিয়ামের ব্যাপারটা অনেকে ক্লিয়ার না। খেয়াল করো, এপিথেলিয়াম বা আবরণ তো জানোই, ধরো এটা জিহ্বার মাংসপেশি, এটা নিচেরটা জিহ্বার মাংসপেশি, এই মাংসপেশির উপর এরকম আইসাকার এপিথেলিয়ামের লেয়ার থাকে। আইসাকার এপিথেলিয়ামের যদি একটা লেয়ার থাকতো খুব ভালো ছিল, আমরা বলতাম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন একটা লেয়ার থাকে আমরা তাকে বলি সিম্পল বা সাধারণ, কিন্তু এর লেয়ার থাকে একের অধিক। কয়টা লেয়ার থাকে? একের অধিক লেয়ার থাকে। একের অধিক লেয়ার থাকে বলে একে আমরা বলি বিশেষায়িত বা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের উপর একটা ডেড সেলের লেয়ার থাকে, একটা মৃত কোষের লেয়ার থাকে। আমাদের স্কিনের ভেতর যেমন মৃত কোষের লেয়ার থাকে, এখানেও একটা মৃত কোষের লেয়ার থাকে। স্কিনের ভেতর যেমন ঘনভাবে একটা মৃত সেলের লেয়ার থাকে, তত ঘনভাবে থাকে না, হ্যাঁ, হালকা করে একটা ডেড সেলের লেয়ার থাকে। এই জন্য কি বলা হয় কেরাটিনাইজড, মানে মৃতকোষ বা কঠিন, মৃতকোষের কঠিন একটা লেয়ার স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো আমাদের জিহ্বায় যদি জাস্ট এরকম ডেড সেলের একটা লেয়ার থাকতো, তাহলে কিন্তু আমাদের এই জিহ্বাটা
এই স্কিনের মতোই কাজ করতে। স্কিন কি কোনো স্বাদ নিতে পারে? স্কিনের কি কোনো স্বাদ নেওয়ার ক্ষমতা আছে? নাই। ঠিক তেমনি এরও কোনো স্বাদ নেওয়ার ক্ষমতা থাকতো না। সো যেহেতু আমাদের স্বাদ নিতে হবে, সো হয় কি, এটা তো হচ্ছে আমাদের জিহ্বার নিচের মাংসপেশিটা, তাই না? এটা আমি কি বলছি? জিহ্বার নিচের মাংসপেশি। জিহ্বার নিচের মাংসপেশি কি হয়, এই এপিথেলিয়ামগুলোর মাঝখান দিয়ে জিহ্বার নিচের মাংসপেশিগুলো এরকম অভিক্ষেপিত হয়, যে মাংসপেশিগুলো বাইরের দিকে বের হয়। এই যে মাংসপেশির যে অভিক্ষেপ, মাংসল অভিক্ষেপকে আমরা বলি প্যাপিলা। মাংসপেশির যে অভিক্ষেপ, মাংসল অভিক্ষেপ কি বলি আমরা? প্যাপিলা। এবং এই প্যাপিলাগুলা মাংসল, তার মানে এদের মধ্যে ব্লাড সাপ্লাই আছে, তার মানে এটা শক্ত না। এই জায়গাগুলোর মধ্যে সাতকুড়িগুলা থাকে এবং আমরা এই সাতকুড়িগুলার মাধ্যমে অনুভূতি পাই। ক্লিয়ার? এবার যারা এপিথেলিয়াম বুঝতেছিল না তারা বলেন তোমরা ক্লিয়ার কিনা এপিথেলিয়ামের ব্যাপারটা? এবার ফলেটটা হচ্ছে ছুরির মতো দেখতে, মানে দেখতে ছুরির মতো, আকৃতির কথা বলতেছি। নামটা হচ্ছে দেখার আকৃতি দেখে। ফাঙ্গিফর্মটা হচ্ছে ছত্রাকের মতো দেখতে, ফিলিফর্মটা দড়ি বা রশির মতো দেখতে, ফলেটটা হচ্ছে ছুরি আকৃতির মতো দেখতে, আর সার্কামভ্যালেটটা হচ্ছে গোলাকৃতির। আর হচ্ছে 5 থেকে 10 দিন পর কি ছিন্ন ভিন্ন হবে কি না, এটা দেখো এখানে রেঞ্জে কিন্তু 5 থেকে 10 দিন বসে, হয়তো কারো 5 দিন হবে, কারো 6 দিন হবে, কারো 7 দিন হবে, বাট ইন জেনারেল 2 উইকের মধ্যে এটা ডিস্ট্রাকশন হয়ে যায়, 14 দিনের মধ্যে ডিস্ট্রাকশন হয়ে যায়। হ্যাঁ, সাতকুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, যে জায়গায় সাতকুড়িগুলো নষ্ট হয়ে যায় সেখানে আবার নতুন করে সাতকুড়ি তৈরি হয়, সাতকুড়িগুলো প্রতিস্থাপিত হয়। সোজা ভাষায় সাতকুড়িগুলো কী হয়? প্রতিস্থাপিত হয়। ওকে, তো টাং নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা গেল। আচ্ছা, এটা তো ভেন্ট্রাল সারফেস, তাই না, টাঙের। এখন তোমাদের আমি টাঙের আরেকটা সারফেস দেখাইতে চাই, সেটা হচ্ছে টাঙের ডরসাল সারফেস। ডরসাল সারফেসটা আমি একটু এইভাবে দেখাই, কারণ আমরা জিহ্বার ডরসাল সারফেসটা মেনলি এভাবে উঠায় দেখাই। তো আমি দেখাই যে এরকম আমার জিহ্বার যদি উঠায় দেখাইলে এই যে জিহ্বার যে নিচের অংশ, এই নিচে, এটা ধরো আমাদের নিচের মাড়ি, সরি নিচের তালু, এটা তো আমাদের ঊর্ধ্ব তালু না, আর এটা কি নিম্ন তালু, এটা আমাদের নিম্ন তালু, ঠিক আছে, নিম্ন তালু, আর এটা হচ্ছে আমাদের জিহ্বা। সো নর্মালি আমাদের এই জিহ্বার যে নিচের যে সারফেসটা, এটাকে আমরা বলি ডরসাল সারফেস। কী সারফেস বলি আমরা এটাকে? ডরসাল সারফেস বলি। তো ডরসাল সারফেসটা এই আমাদের জিহ্বার এই অংশটাকে কি বলি আমরা? এই অংশটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রাল সারফেস, আর উল্টাইলে ডরসাল সারফেস। সো এই ডরসাল সারফেসটা হয় কি, টাং যদি কোনো কিছুর সাথে এটাকে লাগায় না রাখে না, ও করবে কি, বিশাল উপরে উঠে যাবে, উল্টা হয়ে গলার ভিতরে ঢুকে যাবে। সো এই জন্য আমাদের টাংটাকে এইরকম টাংটাকে ধরে রাখতে হয়। টাংটাকে ধরে রাখে একটা জিনিস দিয়ে, এই যে জিনিসটা দিয়ে ধরে রাখে আমাদের টাংটাকে, এটাকে বলা হয় ফ্রেনুলাম। এটাকে কি বলা হয়? ফ্রেনুলাম। তোমরা প্রশ্ন করো প্রায় যে ফ্রেনুলাম কি, তোমাদের সামনে পড়াইতে গেলে ফ্রেনুলাম কথাটা আসবে। ফ্রেনুলাম কি, তখন দেখো তোমার জিহ্বার মধ্যে যদি খেয়াল করো, তোমার জিহ্বার এই যে জিহ্বাটাকে যে অংশটা আটকে রাখে, অধিক উপরে চলে যাওয়া থেকে জিহ্বাটাকে আটকায়, এই অংশটার নাম কি? ফ্রেনুলাম। এই অংশটাকে আমরা কি বলি? ফ্রেনুলাম। বাবারা, যার যা প্রশ্ন একটু ফরে করো না, একটু ফরে করো প্রশ্ন, আমি করতে সময় দিব প্রশ্ন করার জন্য। এখন আমার কথাটা একটু শোনো, কথার মাঝখানে প্রশ্ন উত্তরগুলো চলে আসবে, প্রশ্ন করার জন্য টাইম দিব। একটু আগেও তো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিলাম, তাই না? সো প্রশ্ন করার টাইমটা যখন দিবে তখন প্রশ্ন করে, এখন কথাগুলো শোনো, হয়তো অনেকগুলো উত্তর চলে আসবে। তো এই যে অংশটা, এটাকে আমরা বলি ফ্রেনুলাম। তো এই অংশটা না আমাদের দূরে লাগানো থাকবে, তাই না, মাঝ বরাবর, মানে টাঙের মাঝ বরাবর থাকে, একদম সামনে কিন্তু থাকে না। যদি কোনো কারণে এই সামনে লাগানো থাকে, তার মধ্যে যদি একদম সামনে লাগানো থাকে, তখন কি সে ঠিকমতো কথা বলতে পারবে? তখন কি তার কথা বলাটা নর্মাল হবে? জিহ্বা তো বেরিয়ে হবে না এতটুকু। তখন যদি আমাদের ফ্রেনুলামটা যদি সমস্যা হয়ে একদম গোড়ার সাথে লাগানো থাকে, জিহ্বার গোড়ার সাথে লাগানো থাকে, তখন এই রোগটা, তখন এটা একটা রোগ, তখন এই রোগটাকে আমরা বলি টাং টাই,
যে টাংটা বাধা হয়ে গেছে, যে আমাদের টাংটা বাধা অবস্থায় হয়ে গেছে, তখন করা হয় কি সার্জারি করে এই অংশটাকে কেটে ছোট করে দেওয়া হয়, ছোট করে এই জায়গায় লাগাই দেওয়া হয়, তখন সে ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে টাং টাই, এই রোগটার নাম টাং টাই। তো এই ফ্রেনুলামের ইম্পর্টেন্সটা আসলে কি, আমরা যখন গ্রন্থি পড়তে যাব, লালা গ্রন্থি, লালা গ্রন্থির মধ্যে আমাদের 3 টাইপের লালা গ্রন্থি পাওয়া যাবে। একটা হচ্ছে ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড। সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল এই দুইটা যে লালা গ্রন্থি রয়েছে, এই দুইটা লালা গ্রন্থিই আমাদের যে ফ্রেনুলাম, জিহ্বার ফ্রেনুলামে উন্মুক্ত হয়। দুইটা লালা গ্রন্থি, এই যে ফ্রেনুলামটা থাকবে না, এই ফ্রেনুলামে দুই পাশে উন্মুক্ত হবে। আরেকটা ইম্পর্টেন্ট দিক আছে তোমাদের সবার নলেজের জন্য দরকার, বিশেষ করে যাদের বাসায় বাবা মা আছে। এই যে আমাদের জিহ্বা আছে না, জিহ্বাটা যদি খেয়াল করে দেখো, সবার আয়নার মধ্যে জিহ্বাটা দেখবে যে জিহ্বার এই ফ্রেনুলামের দুই পাশের জায়গাটা খুব নীল নীল দেখা যায়। ফ্রেনুলামের দুই পাশের জায়গা যদি তুমি দেখো, দেখবে যে দুইটা জায়গায় নীল নীল দেখা যাচ্ছে, এবং নীল নীল যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের ভেইন, সেটা হচ্ছে আমাদের শিরা, সেটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল ভেইন বা জিহ্বার শিরা। সো এই শিরাটা একদম স্পষ্ট বোঝা যায়। কেন বোঝা যায় স্পষ্ট? কারণ আমাদের এই জায়গায় যে টিস্যুটা থাকে সেই টিস্যুটা খুব পাতলা হয়। সো টিস্যুটা খুব পাতলা হওয়ার কারণে এই শিরাটা দেখা যায়। দ্যাট মিনস এই শিরাটা জিহ্বার একদম নিচে আছে। এই যে শিরাটা জিহ্বার একদম নিচে থাকে, এই নিচে থাকার ফলে কি হয় যে তুমি ইমার্জেন্সি কন্ডিশনে যদি এই জায়গার নিচে, ধরো তোমার আম্মুর হঠাৎ করে বুক ব্যথা প্রচণ্ড, তুমি জানো তোমার আম্মু ইজ এ পেশেন্ট অফ কার্ডিওলজি, যে তার আগে একবার এমআই হয়েছিল। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বুকে ব্যথা হয়েছিল তোমার আম্মুর একবার। এখন তুমি দেখতেছো যে আবার বুকে ব্যথা হচ্ছে, খুবই খারাপ অবস্থা, শ্বাসকষ্ট হচ্ছে। তুমি করলা কি, সাথে সাথে তোমার আম্মু জিহ্বার নিচে একটা অ্যাসপিরিন দিয়ে দিলা। অ্যাসপিরিন খুব কম দামে একটা ওষুধ, 2 টাকা না 3 টাকা পাতা, বাংলাদেশে পাওয়া যায় ইকোস্পিরিন নামে। অ্যাসপিরিন ওষুধ দিয়ে দিলা। অ্যাসপিরিন ওষুধের কাজ হচ্ছে সে প্লেটিলেট বা অণুচক্রিকা যদি জমাট বাইধা যায় না কোনো জায়গায় একসাথে, সেটাকে ভেঙে দেয়। অণুচক্রিকা একসাথে জমাট বাঁধাটাকে সে বাঁধতে দেয় না। আমরা জানি আমাদের অণুচক্রিকার কাজ কি, রক্ত জমাট বাঁধানো। তো আমাদের হৃৎপিণ্ডে যে সাপ্লাই দেয়, আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে আমাদের হার্টে রক্ত সরবরাহ দেয় একটা ধমনী, তার নাম করোনারি ধমনী, এরকম চিকুন। এই ধমনীর মাঝখানে প্লেটিলেট চর্বি জমে, চর্বি জমার পর সে জায়গায় অণুচক্রিকাগুলো গিয়ে ভেঙে ভেঙে জমাট বাঁধায় দেয়। সো অ্যাসপিরিন সাথে সাথে দিয়ে দিলে কি হয়, এই অ্যাসপিরিন যতটুকু জমাট বাঁধছে। অণুচক্রিকার আবার মজার একটা ব্যাপার আছে, অণুচক্রিকা যদি একবার জমাট বাঁধা শুরু করে, সে জমাট বাঁধতেই থাকে। ও করে কি, যতটুকু বাঁধছে আর বাঁধতে দিবে না অণুচক্রিকায়। প্লেটিলেটের এই কাজ, অণুচক্রিকাকে বাঁধতে দেয় না, তার মানে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধবে না। সো তোমার আম্মুর হঠাৎ করে বুকে ব্যথা, তুমি জিহ্বার নিচে একটা অ্যাসপিরিন দিয়ে দিলে খুব দ্রুত রিলিফ হয়ে যাবে। এখন তুমি অ্যাসপিরিনটা খাওয়ায় দিলা নর্মাল বুকে ব্যথার জন্য না, আমাদের বুকে ব্যথা গ্যাস্ট্রিক পেন হতে পারে। তুমি যদি শিওর থাকো ইজ এ পেশেন্ট অফ কার্ডিওলজি, যে আগে এমআই ছিল বা এনজাইনা ছিল, এমআই এনজাইনা কি আমরা চতুর্থদের পড়তে নিলে জানবো। সো জিহ্বার নিচে দিলে দ্রুত কেন কাজ করে খেয়াল করো, জিহ্বার নিচেই কিন্তু একটা শিরা আছে, তার মানে জিহ্বার নিচে দিলেই সেই জিনিসটা ভিজে গলে এই যে টিস্যুটা অনেক পাতলা না, এই টিস্যু ভেদ করে এই জিনিসটা কই চলে যাবে, ওই শিরায় চলে যাবে। ওই শিরাটা কি সরাসরি রক্তে যাচ্ছে না, তার মানে রক্তে তোমার অ্যাসপিরিন চলে গেছে সরাসরি। আর যদি তুমি খাইলে কী হবে, মুখ দিয়ে গলে সেটা কই যাবে, পাকস্থলিতে যাবে। পাকস্থলিতে যাওয়ার পর সেটা পরিপাক প্রক্রিয়ায় সেটার যে প্রোডাক্ট আছে সেটা একটু মেটাবলাইজড হবে, কাজ হওয়ার পর তারপর সেটা ক্ষুদ্রান্ত থেকে রক্ত যাবে। তার মানে এটা দ্রুত যাবে, জিহ্বার নিচে দিলে দ্রুত যাবে না খেলে দ্রুত যাবে? অবশ্যই জিহ্বার নিচে দিলে দ্রুত যাবে। এবং এছাড়াও আরেকটি স্প্রে পাওয়া যায়, নাইট্রোগ্লিসারিন স্প্রে। এটা করে কি, নাইট্রোগ্লিসারিন স্প্রের কাজ হচ্ছে এই যে অ্যাসপিরিন খেলে কী হবে, আর জমাট বাঁধতে দিবে না, কিন্তু নাইট্রোগ্লিসারিন স্প্রে করবে কি, এই যে জমাট যে বাঁধছে না এই অংশটাকে ভেঙে দিতে পারে নাইট্রোগ্লিসারিন। নর্মালি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটও খায়, দেখবে অনেকে বাসা বাড়িতে আম্মু আব্বুরা হয়তো নিডোকার্ড নামে একটা ওষুধ খায়। নিডোকার্ডের জেনেরিক নাম দেখবা নাইট্রোগ্লিসারিন আসতে, বা স্প্রে পাওয়া যায়, নাইট্রোগ্লিসারিন স্প্রেও ইউজ করে। সো এই জন্য জিহ্বার নিচের এই পয়েন্টটা এত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো এই জিনিসটা তোমাদের ভালো করে পড়লাম যে ফ্রেনুলাম বলে। ওকে, জিহ্বা নিয়ে আর কি কথা? আচ্ছা, এখন তোমরা 3 মিনিট প্রশ্ন করতে পারো, আমি 3 মিনিট প্রশ্নের উত্তর দিব, তারপর আরেকটা টপিকস পড়াবো, এই টনসিল নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর শেষ করবো। তোমরা একটু 3-4 মিনিট প্রশ্ন করতে পারো। আচ্ছা,
প্যাপিলার কাজ কি? প্যাপিলার কাজ হচ্ছে এরা মাংসল অভিক্ষেপ, মেইনলি এরা সাতকুড়িগুলা ধরে রাখে, যে সাতকুড়িগুলো আছে না, এই সাতকুড়িগুলোই প্যাপিলার মধ্যে থাকে। প্যাপিলা হচ্ছে মাংসল অভিক্ষেপ। সাতকুড়ি কেন প্রতিস্থাপিত? কারণ ধ্বংস হয়ে যায় সাতকুড়িগুলা। টাং টাই বোঝো নেই। টাং টাই জিনিসটা হচ্ছে আমাদের এই যে ফ্রেনুলাম, ফ্রেনুলামটা আমাদের নিচের যে সারফেসটা ডর্সাল মানে এই টাঙের নিচের অংশটাকে আমরা বলি ডর্সাল সারফেস, এই অংশের মাঝ বরাবর থাকার কথা। মাঝ বরাবর থাকলে আমরা ঠিকমতো কথা বলতে পারি, কিন্তু কোনো কারণে সেটা মাঝ বরাবর না থাকে আমাদের একদম জিহ্বার আগা পর্যন্ত চলে আসছে। জিহ্বার একদম আগা যেটা আমরা বলি সে পর্যন্ত চলে আসছে। তো একদম আগা পর্যন্ত যদি জিহ্বার চলে আসে তার মানে কি তুমি হচ্ছে কি কথা বলতে পারবা ঠিক মতো? তোমার জিহ্বা কি উঠবে নামবে? তোমার জিহ্বা তো ঠিকমতো উঠবে নামবে না। সো তোমার জিহ্বা যেহেতু ঠিকমতো উঠবে নামবে না, সো তুমি ঠিকমতো কথা বলতে পারবা না। এইটা কি আমাদের জিহ্বাটাকে ধরে রাখছে। টাই যেমন আমাদের এই গলার এই অংশটাকে ধরে রাখে না, চাপায় রাখে না, এই জন্য একে বলে টাং টাই। আচ্ছা, রোগের নাম জিজ্ঞেস করছে একজন। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করছে এত বিস্তারিত পড়া থেকে কি মেডিকেলে প্রশ্ন আসবে কি না। শাহাদাত হোসেন, ব্যাপারটা হচ্ছে তুমি মনে হয় আমার যে কোর্সটা আছে সেই কোর্সের যে কারিকুলামটা সেখানে দেখো নাই যে আমি কি লিখছি। আমি কোর্সের যে পোস্টটা দিছিলাম ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে, সেখানে কিন্তু আমি বলছি যে আমার এই কোর্সটা শুধুমাত্র পড়ালেখার জন্য না, যে তোমার কোথায় আসবে কি আসবে এর জন্য না। আমার এই কোর্সটা হচ্ছে তোমাদের লাইফের জন্য, তোমাদের নিজেদের জানার জন্য যতটুকু লাগবে, সেই নিজেদের জানার জন্য যা লাগবে সেটা হচ্ছে এই কোর্সে আমরা জানি। ঠিক আছে? সো কোথায় আসবে না আসবে এত কিছু আমরা আসলে এখানে নজরে আনি না, আমরা তোমাদের সব কিছু জানাইতে চাই। এবং যদি তুমি তোমার 10টা বই ঘাটা শুরু করো না, তুমি তোমার 10টা বই ঘাটা শুরু করলে যে ইনফরমেশনগুলো পড়াইছি সেই ইনফরমেশনগুলো সব পেয়ে যাবা। এই যে আমি ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের কথা বলছি, এটা তুমি মেঘনাথ সাহার বইয়ে পাবা। তারপর প্যাপিলার কথা বলছি, মেঘনাথ সাহার বইয়ে পাবা। টাংটায়ের কথাটা আমি একটু নিজে থেকে বলছি কারণ ফ্রেনুলামটা তোমাদের আছে। সো আসলে কোন জায়গা থেকে কি আসবে না আসবে সেটা ভেবে আসলে আমি পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি তোমাদের বিস্তারিত, এবং আমি তোমাদের সব কিছু জানাইতে চাই। এটা আমি আগেই বলে নিছিলাম তোমাদের ওই পোস্টের মধ্যেই। ঠিক আছে? আর যদি তোমরা বলো যে না ভাই এত বিস্তারিত আমরা জানতে চাই না, এত বিস্তারিত আপনি কেন বলতেছেন, 2 দিন ধরে আপনি শুধুমাত্র টাং পড়াইলেন, দাঁত পড়াইলেন আর এই কথাগুলো বললেন, তাইলে তোমরা বলতে পারো আমি পড়ার লেভেলটা আরও কমায় দিব, আরও কমায় তোমাদের পড়াবো।